আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। সবাই আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অনেকদিন পর তোমাদের সাথে দেখা। গণিতের আরো একটি রিভিশন ক্লাস, সেই ক্লাসটা তোমাদের কাছে আজকে আমরা হাজির হয়েছি বিভিন্ন আলোচনা সাপেক্ষ নিয়ে। আমরা অনেক কিছু আলোচনা করব, প্লাস ক্লাসটাও করব। তো তোমরা সবাই কেমন আছো? সবাই একটু দ্রুত জয়েন হও, তোমাদের বন্ধু বান্ধব সবাইকে দাওয়াত দাও। আজকে আমরা ক্লাসটাতে জয়েন করি এবং দেখি হচ্ছে কে কেমন আছে, পড়ালেখা কিরকম চলতেছে। আর আমাদের পরীক্ষার আর 1 মাস সময় আছে। আমরা কিভাবে কি কন্ট্রোল করব, কিভাবে পড়াশোনা করব, কিভাবে রিভিশন করব, কিভাবে মডেল টেস্টগুলো দিব। তো সেই ওভারঅল জিনিসগুলো নিয়ে আমি আজকে একটু কথা বলবো, প্লাস হচ্ছে তোমাদের একটা গণিত রিভিশন ক্লাস নেব। তারপরে যারা হচ্ছে শেষের দিকে প্রিপারেশনটাকে একটু জ্বালায় নিতে চাও বা বাইরের স্টুডেন্টও আছে, তাদের জন্য হালকা একটু তাবারকের ব্যবস্থা আছে, সেটা তোমরা জয়েন হও, তারপর আমরা শুরু করতেছি। হ্যাঁ, সরি যারা নার্সিং ভর্তি পরীক্ষা দিবে লাইব্রেরি দিয়ে না আমার ফোনে। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, কেমন আছো সবাই? আছি আলহামদুলিল্লাহ ভালো। তোমরা সবাই দ্রুত জয়েন হও, তোমাদের বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল সবাইকে বলো দ্রুত জয়েন হওয়ার জন্য, তারপর আমরা ক্লাসটা শুরু করবো ইনশাল্লাহ। ওকে, খালিদি কর্নিয়ার মেসেজ এখন জয়েন হয়েছে। সবাই একটু দ্রুত জয়েন হও, তোমাদের বন্ধু বান্ধব যারা আছে সবাইকে একটু মেনশন দিয়ে দাও। আজকে অনেকদিন পরে আমাদের একটা গণিত ক্লাস, আশা করি সবাই উপস্থিত থাকবা। তোমাদের পড়াশোনা সার্বিক ব্যবস্থা, কে কি পজিশনে আছো, পড়ালেখা কতটুকু আগাইছো, সবকিছু নিয়ে আমরা একটু আলোচনা করবো আজকে। হ্যাঁ, আর একটা ক্লাস করব। অনেক স্লো হয়ে গেছে। নাসরিন আক্তার স্যার, আপনার বাড়ি কি মনোহরদি? হ্যাঁ, মনোহরদি। আজকে কি বোর্ড কোশ্চেন সলভ ক্লাস? কয়টা ক্লাস শুরু করবেন স্যার? এই তো এখনই ক্লাস শুরু করব, সবাই একটু জয়েন হও। নিয়তি ইয়াসমিন, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, সবাই দ্রুত জয়েন হও, আমরা ক্লাসটা শুরু করব এখনই। সবাই জয়েন হতে যতক্ষণ, আর 2 মিনিটের ভিতরে সবাই জয়েন হলে আমরা ক্লাসটা শুরু করে দেব। প্রকৃতি প্রেমী আসিফ, ওয়ালাইকুম আসসালাম। সবাই সবাই গ্রুপে ক্লাসটা দিয়ে দাও এবং সবাই হচ্ছে জয়েন হও। হ্যাঁ ইবা, ভালো আছি, তুমি কেমন আছো? সবাই জয়েন দাও ফ্রেন্ড সার্কেল। তাশরিফুল ইসলাম, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? সবাই একটু দ্রুত জয়েন হও, সবাই জয়েন হও, তারপর আমরা ক্লাসটা শুরু করতেছি। তো বাসেই না। আচ্ছা, মোটামুটি অনেকই হয়েছে, আমার ফোনে বাসা না কয়েছে জয়েন হয়েছে। হ্যাঁ, সবাই কেমন আছে আগে এটা আমারে জানাও। অনেকদিন পর তোমাদের সাথে, প্রায় 2 মাসের বেশি হইতে পারে। ঠিক আছে, সবাই কেমন আছো আমাকে একটু জানাও। সবাই কি বাড়িতে আছো, পড়াশোনা কি ঠিক মতো করতেছো কিনা? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। মেজবা, হ্যাঁ ভালো আছো মেজবা? পড়াশোনা কি করতেছো নাকি, না বাড়ি যায় খালি ঘুমাও? সৃষ্টি বিশ্বাস, সময়া, সুরাই, ইয়াসমিন, হ্যাঁ সবাই জয়েন হও। এখন শোনো, আজকের ক্লাসটা আমরা হচ্ছে ডেমো ক্লাস। ওই যে বলছিলাম না, তোমাদের জন্য কিছু তাবারক আছে, প্লাস হচ্ছে যারা মোটামুটি কোচিং করছো তাদের জন্য একটু রিভিশন ক্লাস। এই সবকিছু মিলে ওভারঅল হচ্ছে আমরা আজকে ক্লাসটা শেষ করব। সবাই একটু থাকার চেষ্টা করো শেষ পর্যন্ত। আর আমাদের আর 1 মাস 8 দিনের মতো সময় আছে। তো এই সময়টা আমরা কিভাবে কি প্ল্যান করে রিভিশন দিব, কি প্ল্যান করে শেষ করব, সেই জিনিসগুলো আমরা একটু আলোচনা করব। তো সবাই একটু দ্রুত জয়েন হও। হ্যাঁ, ঈদ ভালো কাটছে। প্রকৃত আসিফ, কেমন আছো? হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? পূজা বৈষ্ণব, হ্যাঁ ভালো, তুমি কেমন? ঈদ কেমন কাটলো এবার? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো, তোমাদের কেমন কাটছে? মনো ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। স্যার অনেক ভালো কাজ করাই, পুরাই ম্যাজিক লাগে স্যারের কাছে, থ্যাংক ইউ।
ঘুমাই ভাই, ঘুমাইলে চলবো না রে। মেজবা পড়িস। আচ্ছা, সবাই দ্রুত জয়েন হও। আর তো আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। রে কই গেল? আচ্ছা, এখন প্রথম কথা হচ্ছে আজকে আমরা ক্লাসটা করি। তোমরা শুধু খাতা কলমটা হাতে নাও এবং ক্লাসটা একটু দেখো যে তোমাদের আহ সবাই একটু হচ্ছে খাতা কলম নেও, আমরা ক্লাসটা শুরু করে দিচ্ছি। আর বকবক করবো না, কাজের কাজ করি, কারণ তোমাদের সময়ের এখন দাম আছে। আচ্ছা দেখো, হ্যাঁ সবাই ভালো আছো আশা করি। আচ্ছা এখন আমরা একটু কমেন্টসটা না পড়ে আমরা ক্লাসে চলে যাই। দেখো প্রথম যে অঙ্কটা আমি তোমাদের জন্য রাখলাম, একটু দেখো সবাই। দেখো, একটা অঙ্ক রাখলাম হচ্ছে সমকোণী ত্রিভুজ থেকে। সমকোণী ত্রিভুজটা হচ্ছে তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আমি একটা কথা বলি, আজকে ক্লাসে কিছু দিক মানে কিছু টপিকের নাম বলবো, সেই টপিক গুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। তোমরা আগেও জানো যে তোমরা যদি কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে থাকো যে বিগত বছরের কোশ্চেন গুলো আসলে কি থেকে আসে, কিভাবে আসে, গণিতের কিন্তু 10 মার্ক, কিন্তু 10 মার্কে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঠিক আছে, দেখো একটা তরকারি যখন তুমি রান্না করো, তো ওই তরকারিটা রান্না করতে গেলে কিন্তু লবণ একটু লাগে। লবণ এই যে একটু লাগে, এটা কিন্তু তরকারির স্বাদ দেয়। মানে তুমি দেখো ডালে যদি লবণ না দাও তাহলে ডাল কিন্তু মজা লাগবে না, আবার বেশি লবণ দিলেও সমস্যা। তো গণিতটা হচ্ছে তোমার এমন একটা জিনিস, ধরো তোমার এখানে হচ্ছে মার্ক হচ্ছে কত, 10 মার্ক। কি রে কি হইলো, 10 মার্ক, ঠিক আছে। এখন আমি কেন বলতেছি এটা লবণের মতো, কারণ এই গণিতটা তুমি যে 10টা মার্ক, তোমার 10টা অঙ্ক থাকবো, এই 10টা অঙ্কের জন্য প্রত্যেকটা অঙ্ক কিন্তু তুমি 33 সেকেন্ড করে পাইতেছো। আমি সারা বছরে বলছি, আবারও বলতেছি, 33 সেকেন্ড করে পাইতেছো। এখন দেখো একটা অঙ্ক খুব সহজ আসছে, এখন এই অঙ্কটা তুমি করতে করতে যদি 3 মিনিট 2 মিনিট পার করে ফেলো, ধরো 3 মিনিট পার করে ফেলছো, তাহলে কিন্তু তুমি আর 6টা এমসিকিউ সময় খাই ফেলতেছো। মানে কি, তোমারে হাতে মারবো না বাতে মারবো, বুঝাইতে পারছি কথাটা? মানে তোমার সময় যখন কমে যাইব তখন তুমি পারা এমসিকিউ দেখাইতে পারবা না এক সময়। এই জন্য হচ্ছে গণিতটা আমাদের জন্য খুবই একটা সেন্সিটিভ ব্যাপার। তো যারা মোটামুটি এখন পর্যন্ত ক্লাস করছো, আশা করি যে ওই জিনিসগুলো যদি চর্চা করতে পারো, তাহলে গণিত নিয়ে আর কোনো সমস্যা হবে না, গণিত তো কঠিন আসে না। তো গণিত নিয়ে যদি আমরা অ্যানালাইসিস করে থাকি, অ্যানালাইসিস করলে আমরা এই জিনিসটা সবাই দেখবো আশা করি, যে আহ সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজ এমন একটা টপিক, এই সমকোণী ত্রিভুজ থেকে মনে করো যে যেদিন থেকে নার্সিং ভর্তি পরীক্ষা শুরু হয়েছে, তারপর থেকে এমন কোনো পরীক্ষা বাদ যায় না যেটা সমকোণী ত্রিভুজ থেকে কোশ্চেন হয় নাই। এখন এই সমকোণী ত্রিভুজে আমি 2টা কোশ্চেন রাখছি, 2টা কোশ্চেন, কারণ এই সমকোণী ত্রিভুজ থেকে কোশ্চেন আসবে এটা শিওর। 2টা কোশ্চেন, একটা হচ্ছে বাহু নিয়ে খেলবো আর একটা হচ্ছে কোণ নিয়ে খেলবো। তাহলে প্রথমে সমকোণী ত্রিভুজ সম্বন্ধে আমি 2 একটা কথা আগে বললে নি, নাহলে আমি অঙ্ক করালে তো তুমি কিছু বুঝবে না। অনেকে আছে খালি অঙ্ক মুখস্থ করবো, ভাই অঙ্ক মুখস্থ করে কোনো লাভ নাই, এই নিয়ম তো নাও আসতে পারে। এই নিয়মটা কিভাবে সলভ করছো, তুমি যদি বেসিক নিয়মটা জানো তাহলে হয়ে যেতেছে। তাহলে এখানে বলছে দেখো, একটা সমকোণী ত্রিভুজের কোণ দ্বয়ের পার্থক্য, কোণ দ্বয়ের পার্থক্য হচ্ছে কত, 60 ডিগ্রি। আর ক্ষুদ্রতম কোণ দ্বয় বলতে গেলে হচ্ছে আমার সূক্ষ্ম কোণ দ্বয়ের আর কি, সূক্ষ্ম কোণ দ্বয়ের, সূক্ষ্ম কোণের পার্থক্য হচ্ছে কত ডিগ্রি, 6 ডিগ্রি। এবং ক্ষুদ্রতম কোণের মান কত। আমি আগে একটু বেসিকটা একটু আলোচনা করি, আমি বেশি জয়ের অঙ্কই করা, একটু বেসিকটা একটু বুঝছো সবাই। প্রথমে আমি একটা সমকোণী ত্রিভুজ নিলাম। ও আল্লাহ, একটু ধৈর্য ধরে সবাই ক্লাসটা করো, আজকে ক্লাসটা করো, আশা করি কাজে দিবে। ধরো এটা একটা সমকোণী ত্রিভুজ নিলাম। তা তোমরা জানো সমকোণী ত্রিভুজের সংজ্ঞা যদি আমি তোমাদেরকে বলি, তোমরা জানো যে ত্রিভুজের একটা কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলা হয়। আমি আবার বলতেছি, যে ত্রিভুজের একটা কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। তো এখানে বেসিক কি কি আছে দেখো, এই কোণটা হচ্ছে সমকোণ, মানে হচ্ছে কত ডিগ্রি, 90 ডিগ্রি। এখন এখান থেকে তোমাদের আরেকটা কোশ্চেন আছে, একটা ত্রিভুজের 3 কোণের সমষ্টি কয় সমকোণ, 2 সমকোণ। তা পরীক্ষার মধ্যে 2 সমকোণ থাকতে পারে, 2 সমকোণ থাকতে পারে। 2 সমকোণ যদি না দেয় তাহলে লিখবো 180 ডিগ্রি। 180 ডিগ্রি যদি না থাকে তাহলে লিখে দিব পাই, কারণ পায়ের মান কত, 180 ডিগ্রি। এই 3টা অপশনে যাই থাকে সেটা হচ্ছে আমার কি, ত্রিভুজের 3 কোণের সমষ্টি। তাহলে একটা ত্রিভুজের মধ্যে এটা যদি সমকোণ হয়, এটা আর এটা হচ্ছে সূক্ষ্ম কোণ, তো এটারে ধরে নিলাম এক্স, এটারে ধরে নিলাম ওয়াই। তাহলে সিম্পল, তুমি একটা ম্যাটার দেখো, একটা কোণ যদি 90 হয়, তাহলে বাকি 2টা মিললে কত হইব, 90। এটা আমরা জানি, আমরা যখন বেসিক ক্লাসগুলো করছিলাম, লেকচার হচ্ছে তোমার কত,
11তে এটা ছিল। আমি আবারও বলতেছি, ত্রিভুজের একটা কোণ যদি 90 হয়, বাকি দুইটা মিললে কত হবে? 90। কেমনে 90? আমরা জানি তিনটা মিললে যদি 180 হয়, তাহলে একটা যদি 90 হয়, তাহলে 180 থেকে 90 বাদ দাও, বাদ দিলে কত থাকতেছে? 90। তার মানে এই যে এক্স আর ওয়াই দুইটা মিললে হবে আমার কত? 90 ডিগ্রি। এখন এক্স আর ওয়াই থেকে যে কোনো তুমি একটা বড় ধরে নিতে পারো, একটা ছোট ধরে নিতে পারো। তাহলে এখানে বেসিকটা একটু বুঝছো, এই এক্স এবং ওয়াই, এই যে এক্স প্লাস ওয়াই যদি ধরি তাহলে হইব কত? 90। এটা তুমি জানো, কারণ কি সমকোণী ত্রিভুজের একটা 90 ডিগ্রি, বাকি দুইটা মিললে কত হইব? 90 ডিগ্রি। তাহলে এক্স আর ওয়াই যদি যোগ করি তাহলে হইব কত? 90। এখন প্রশ্নের মধ্যে হারা কি বলে দিছে দেখো, প্রশ্নের মধ্যে বলছে সূক্ষ্মকোণ, কথাটা মিস গেছে, সূক্ষ্মকোণের পার্থক্য হচ্ছে 6। তাহলে দুইটা যদি যোগ করি, দেখো দুইটা যোগ করলে যদি 90 হয়, তাহলে দুইটা যদি বিয়োগ করি, এখন বিয়োগ তুমি চাইলে যেহেতু এক্স এর বড় ধরতে পারো, ওয়াই এর বড় ধরো, কোনো সমস্যা নাই। তাহলে আমি এক্স টারে বড় ধরি, তাহলে বড়টার থেকে যদি ছোটটা বিয়োগ দেই, তাহলে এটা কত ডিগ্রি বলছে? 6 ডিগ্রি। এটা 90 ডিগ্রি, এটা 6 ডিগ্রি। এইটা হচ্ছে বেসিকটা। এখন আমার বলছে যে ছোট কোণের মান কত। আচ্ছা, এখন তোমার বুঝতে হবে কোনটা বড় কোণ। এটা কিন্তু বড় আর এটা ছোট। কারণ কি, এই মানটা কিন্তু ধনাত্মক ধরা, তার মানে বড়টা তো ছোটটা বাদ দিলে তো আমার ধনাত্মক মান পাবো, মানে 6 ডিগ্রি। ঠিক আছে কথাটা? এখন আমি যদি অঙ্ক ক্যালকুলেশন করি, তারপর অঙ্ক হয়ে যাবে। দেখো আমি লিখলাম, দেখো এক্স প্লাস ওয়াই সমান লিখলাম হচ্ছে 90, এক্স মাইনাস ওয়াই সমান লিখলাম কত? 6 ডিগ্রি। এখন যদি তুমি দুইটা যোগ করো, দুইটা কি করো? যোগ করো। করলাম যোগ। যোগ করলে দেখো প্লাসের ওয়াই মাইনাসের ওয়াই কাটা, তাহলে কয়টা এক্স থাকতেছে? দুইটা এক্স। দুইটা এক্স ইকুয়াল টু 90 আর 6 যোগ করলে কত? 96। তাহলে একটা এক্স ইকুয়াল টু কত? 96 ভাগ হচ্ছে আমার কত? 2। যদি কাটাকাটি করো, কাটাকাটি করলে কত? 48। তাহলে কত পাইতেছো? 48 ডিগ্রি। এখন তুমি বলো এই 48 কিন্তু অপশনে থাকবো, দেখবো ক নাম্বার অপশনে থাকবে 48। তুমি উত্তেজনা বসো তো 48 দেখে দাগায় বেরি হয়ে গেছে গা, কিন্তু না, হয় নাই। কারণ এই যে এক্সটা হচ্ছে বড় কোণ, এটা হচ্ছে বড় কোণ, ঠিক আছে? আর ছোট কোণটা ছিল ওয়াই। তার মানে আমার কিসের মান বার করতে হইব? ও এর মান বার করতে হইব। তাহলে সিম্পল একটু বুঝো, এই দুইটা যোগ করলে হয় আমার কত? 90। তাহলে আমরা জানি x প্লাস y সমান হচ্ছে 90। তাহলে x এর মান পাইতেছো তুমি কত? 48 যোগ y সমান কত? 90। তাহলে শুধু y ইকুয়াল টু কত? 48 প্লাস আছে ওই পাশে গেলে মাইনাস হইব। তাহলে 90 মাইনাস হচ্ছে কত? 48। আনসার কত? 42 ডিগ্রি। দেখো বুঝতে পারছো কিনা? যারা যারা আসো দেখো বুঝতে পারছো কিনা অঙ্কটা? যারা যারা আসো দেখো অঙ্কটা বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও, ঠিক আছে? দেখো যারা যারা আসো অঙ্কটা বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও, কারণ এই হচ্ছে আমাদের বেসিক জিনিসটা আলোচনা করলে আমাদের হয়ে যায়। তাহলে তোমরা হচ্ছে সমকোণী ত্রিভুজের কোণ নিয়ে যদি কোনো খেলা ফেলা আছে, তাহলে ডাইরেক্ট মনে রাখবা একটা কোণ 90, বাকি দুইটা মিললে হয় 90, তিনটা মিললে হয় কত? 180 ডিগ্রি। ঠিক আছে? হ্যাঁ, সবাই কি বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও তো দেখি, তাড়াতাড়ি জানাও। বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও। ওকে, আচ্ছা, তাহলে আমাদের আনসারটা কত পাইতেছি আমরা? 42 ডিগ্রি। এই হচ্ছে আমরা একটু মনে রাখার চেষ্টা করব। ওকে, এখন এই সমকোণী ত্রিভুজের কোণ থেকে আর কি কি কোশ্চেন তোমাদের আসছিল? এরকম একটা কোশ্চেন আসছিল, দেখো এরকম একটা কোশ্চেন আসছিল, আরে যে একটা সমকোণী বলে নাই কোন ত্রিভুজ, বলছে একটা ত্রিভুজের একটা কোণ 70 ডিগ্রি, বলছে আরেকটি কোণ অপর কোণ 20 ডিগ্রি হলে ত্রিভুজটি কোন ধরনের? ত্রিভুজটি কোন ধরনের? কোন ধরনের? এটাও কিন্তু আমাদের ইয়ার কোশ্চেন, বুঝছো? এটা কিন্তু আমাদের হচ্ছে ওই নার্সিং এ আসা কোশ্চেন। তাহলে এটা তোমরা সবাই একটু কমেন্টস করো তো দেখি, এটা কি ত্রিভুজ হইব? সূক্ষ্মকোণী, সমকোণী, না স্থূলকোণী, না সমবাহু, না সমদ্বিবাহু, না বিষমবাহু? একটু আমাকে কমেন্টস করে একটু জানাও তো দেখি, কে কে পারো, দেখি কে কে পারো আমাকে একটু জানাও। দেখি তো এটা কার কার হয়েছে, আমাকে একটু জানাও। তাহলে এই কোনটার মান কত হবে একটু জানাও, তাড়াতাড়ি জানাও, তাড়াতাড়ি জানাও। মানে এটা কি ত্রিভুজ হবে, এটার আনসারটা সবাই কমেন্টস করো, সবাই কমেন্টস করো, এটার আনসারটা কি হবে? সমকোণী তাসরিফুল, তাসবিয়া, মোমো সমকোণী ত্রিভুজ, আরিফা, আলিফা সমকোণী, মিম সমকোণী, তারপর হচ্ছে নিশি সমকোণী, মোনা সমকোণী। ঠিক আছে, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো?
ইভা সমকোণী, আলিসা তাইসা সমকোণী, পূজা বৈষ্ণব সমকোণী, নাসরিন সমকোণী। হ্যাঁ, থ্যাংক ইউ। তার মানে মোটামুটি সবাই পারছো, ঠিক আছে। তাহলে এটা একটু সবাই একটু মাথায় রাখবা যে আমি একটু আগে বলছিলাম যে এই যে দেখো 70 আর 20 যোগ করো, 70 যোগ 20 দুইটা যোগ করলে কত হয়? 90। তাহলে একটা ত্রিভুজের কোণ আছে তিনটা, দুইটা মিললে হয়েছে 90। তাহলে অপর কোণ কত? অপর কোণটা হচ্ছে আমার কত? 180 বিয়োগ 90, তার মানে কত? 90। তার মানে এই যে ত্রিভুজের তিনটা কোণ, একটা 70 পাইছি, একটা 20 পাইছি, আর একটা 90 পাইছি। তার মানে আমরা আগেই জানি যে যেই ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি বা সমকোণ তাকে কি ত্রিভুজ বলা হয়? সমকোণী ত্রিভুজ বলা হয়। তাহলে কোণ থেকে যদি কোশ্চেন আসে তাহলে এটারই পেঁচায় গোছায় আসবো, তো একটু মাথায় রাখার চেষ্টা করবা। ওকে, আচ্ছা। তাহলে আশা করি সবাই বুঝতে পারছো। হ্যাঁ, গুড। হ্যাঁ, মোটামুটি সবারই হয়েছে। যাক, থ্যাংক ইউ। তোমাদের বেসিক ভালো আছে এখনো, দেখা যায়। এখন তো আমরা পরের অঙ্কটা যাই, দিই পরে আমাদের জন্য কি আছে। হ্যাঁ, এই যে সমকোণী ত্রিভুজের এই আরেকটা অঙ্ক দিলাম তোমাদের। দেখো, সমকোণী ত্রিভুজের কিন্তু আমি 2-3টা অঙ্ক তোমাদের করাইছি। যারা আগের ক্লাসগুলো ছিল, গণিতের ক্লাসগুলো একটু দয়া করে দেখবা বেশি বেশি। তোমরা তো অবসর সময় যখন বই থাকবে তখন ক্লাসগুলো দেখবা। এই বই দেখতে দেখতে দেখবে অনেক কিছু শিখ হয়ে যায়, ঠিক না? কারণ গণিত মুখস্থ করার ব্যাপার না, তোমরা একটু দেখবা, প্র্যাকটিস করবা, তাইলে হবে। এখন এই অঙ্কটা দেখো, সমদ্বিবাহু সমকোণী। দেখো, এখন পর্যন্ত সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল আসছে, সমকোণী ত্রিভুজের অতিভুজ বাহু দিয়ে অনেক অঙ্ক আসছে, কিন্তু সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অঙ্ক কিছু বাদ আছে। দুইটা অঙ্ক আমি আগের ক্লাসে একটা করাইছিলাম, এই ক্লাসে একটা দিলাম। আমি কিন্তু তোমাদের সবসময় বলতাম যে আমার প্রত্যেকটা ক্লাসে একটা দুইটা অঙ্ক হইলো নতুন পাইবা, যেটা এক একটা নিয়মের। তাহলে এই যে অঙ্কটা দেখো, এইটা কিন্তু একটু নতুনত্ব আনছি, ঠিক আছে। অঙ্কটা কিন্তু অনেকবার ঘুরে আসছে, আসার মতো। সবাই একটু ফোকাস করো। বলছে একটি সমদ্বিবাহু, প্রথম একটা শর্ত দিছে, এবং সমকোণী ত্রিভুজ। দুইটা কথা বলছে, একটা সমদ্বিবাহু আর একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ হচ্ছে 3√2। অতিভুজ হচ্ছে কি? 3√2 হলে পরিসীমা কত? পরিসীমা কত? এই কোশ্চেনটা সবাই একটু বোঝার চেষ্টা করবা। হ্যাঁ, একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজ 3√2 হলে পরিসীমা কত? তাহলে আমরা অঙ্কে চলে যাই। দেখো, একটু নোটপ্যাডে করি। হ্যাঁ, প্রথমে দেখো, আমি আগে একটা সমকোণী ত্রিভুজ আঁকি। এই হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজ, ঠিক আছে। আরে রে, এই ধরো আমার একটা সমকোণী ত্রিভুজ। আমি কোশ্চেনের মাফিক আগাইতেছি, দেখো। কোশ্চেনে বলছে সমদ্বিবাহু সমকোণী। সমদ্বিবাহু সমকোণীটা কেমনে আঁকে? দেখো, আমরা জানি একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ সবসময় বড় হইব, এটা স্বাভাবিক। কিন্তু অপর দুইটা বাহু আমি সমান বানাইতে পারি। তাহলে এই যে এই বাহুটা আর এই বাহুটা আমি সমান ধরলাম, আর অতিভুজের মান দিয়ে দিছে 3√2। অতিভুজের মান দিছে কত? 3√2। আর এই যে সমদ্বিবাহু সমকোণী বলছে, তার মানে এটার আমরা ধরে নিলাম এক্স, এটারও ধরে নিলাম কি এক্স। কারণ কি? এটা কিন্তু সমান, যেহেতু প্রশ্নে উল্লেখ করে দিছে সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। এখন আমরা জানি, আমি তোমার দুইটা কথা বলছি, কোণের ক্ষেত্রে এক কাহিনী আমরা কইরা আসছি, এখন আমরা বাহুর ক্ষেত্রে আরেকটা কাহিনী, যেই কাহিনী দ্বারা সমকোণী ত্রিভুজই চলে, ওটা হচ্ছে পিথাগোরাসের সূত্র। দেখো, পিথাগোরাসের সূত্র, পিথাগোরাসের সূত্র, পিথাগোরাসের সূত্রটা, ঠিক আছে। এটা একটু মনে রাখবে। এটা তো আমরা জানি না, আমরা জানি যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান কি? অতিভুজ স্কয়ার। লম্ব স্কয়ার প্লাস হচ্ছে ভূমি স্কয়ার সমান কি? অতি স্কয়ার, ঠিক আছে। এখন সিম্পল একটু দেখো, আগে কোশ্চেনটা তুমি আবার বুঝাই। দেখো, বলছে কি যে সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজ 3√2 হলে পরিসীমা কত? আসলে পরিসীমা জিনিসটা কি এটা তো তোমার জানতেই হবে। এটা একটা ত্রিভুজ, এই ত্রিভুজের এটা তিনটা যদি যোগ করো, এটারই বলে পরিসীমা। মানে তিনটা বাহু আমার যোগ করতে হইব। তিনটা বাহুর মধ্যে আমার শুধু আছে অতিভুজ 3√2 আছে। এখন আরেকটা উদ্দেশ্য বলে দিচ্ছে যে সমদ্বিবাহু মানে এটাও এক্স, এটাও এক্স মিলে, তাহলে আমরা এক্স এর মানটা কিন্তু ভাগ করে রাখতে পারি। কারণ কি? আমরা হচ্ছে এই যে জানি পিথাগোরাসের সূত্র, এটা আমরা জানি যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান কি? অতিভুজ স্কয়ার। তাহলে এই লম্বরে ধরলাম এক্স স্কয়ার, এই যে এক্স লম্ব ধরলাম, ভূমিরে ধরলাম এক্স, প্লাস হচ্ছে এক্স, এক্স স্কয়ার ইজ ইকুয়াল টু কত? অতিভুজ দেওয়া আছে 3√2 এর স্কয়ার। তাহলে 3√2 এর কি স্কয়ার। জাস্ট খালি আমরা মান বসাইছি। এখন দেখো তো, দুইটা এক্স স্কয়ার যোগ করলে কয়টা হইব? এক্স স্কয়ার প্লাস এক্স স্কয়ার মানে 2x স্কয়ার ইজ ইকুয়াল টু কত? ওই 3√2 কত? 3√2 এর কি স্কয়ার। এই ক্যালকুলেশন গুলো একটু মনে রাখবা। এখন দেখো, এই স্কয়ারটা এক্স এর উপরে আছে, আমরা যদি চাই তাহলে কিন্তু 2 এর উপরও নিতে পারি। কেমনে নিতে পারি? আমরা লগারিদমের অঙ্ক অনেকবার করছি।
তাহলে এটা আমরা লিখতে পারি কি যে √2 আর ইনটু এখানে লিখতে পারি শুধু x, এই পুরোটার উপরে যদি স্কয়ার দিই তাহলে কিন্তু আগের মানটাই পাইতাছি। দেখো এই যে x স্কয়ার আর √2 স্কয়ার দিলে √2 স্কয়ার রুটে কাটা থাকতেছে 2, আর এখানে যেটা আছে কত 3√2 এর কি স্কয়ার। এবার দেখো তো আমরা চাইলে কি এই যে a স্কয়ার আর স্কয়ার বাদ দিতে পারি না? বাদ দিতে পারি। তো যদি বাদ দিই তাহলে আমরা থাকবো কি, থাকবো হচ্ছে এখানে √2 ইনটু কত x আর ইজ ইকুয়াল টু এখানে থাকতেছে কত 3√2। তাহলে আরো কিছু বাদ দেওয়া যায়। দেখো দেখো তো এই যে √2 আর এই √2 কি বাদ দেওয়া যায়। তাহলে আমি x এর মান কত পাইতেছি বলো তো? তাহলে x ইকুয়াল টু পাইতেছি কত 3। তাহলে x ইকুয়াল টু আমরা মান পাইতেছি কত 3। তাহলে এইখানে শুধু বসায় দাও। তো এখানে x এর মান বসাবো 3, এখানে x এর মান এখানে x এর মান বসাবো 3। এই যে 3 বসাইলাম, এখানে x এর মান বসাইলাম 3। এখন 3টা যোগ করো। তো যদি যোগ করো 3 যোগ 3 যোগ 3√2, তার মানে 3 আর 3 কত 6 যোগ কত 3√2, এই হচ্ছে তোমাদের আনসার। তার মানে হচ্ছে আমার পরিসীমাটা কত পাইতেছি 6 প্লাস 3√2, এই হচ্ছে তোমাদের আনসার। বুঝতে পারছো কিনা সবাই আমাকে একটু জানাও, বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও। কর্নিয়া নার্সিং কোচিং ঠাকুরগাঁও, হ্যাঁ ধন্যবাদ মতার ভাই। স্টুডেন্টদের বললেন একটু অ্যাড হইতে, সে ক্লাসটা গুরুত্বপূর্ণ আছে অনেক, কিছু কিছু অঙ্ক আমরা অ্যাড করছি নতুন। আচ্ছা তাহলে x এর মান আমরা 3 পাইছি, তাহলে আমার পরিসীমাটা কত হইছে দেখো তো সবাই বুঝছো কিনা। এই যে 3টা যোগ করছি, এই যে 3 যোগ করছি, এই 3 যোগ করছি আর এই যে অতিবোধ যোগ করছি, তাহলে যে 3 আর 3 আর এই যে 3√2, তাহলে 3 আর 3 কত হইছে 6 প্লাস হচ্ছে 3√2, আমাদের আনসারটা কত হচ্ছে 6 প্লাস 3√2। সবাই বুঝে থাকলে আমাকে একটু জানাও, একটু জানাও আমাকে। অতএব ভাই ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন আশা করি, আমাদের জন্য দোয়া কইরেন। আচ্ছা আলিফা ক্লিয়ার, সুস্মিতা মিত্রা ক্লিয়ার, সবাই আমাকে একটু জানাও বুঝে থাকলে, সবাই আমাকে একটু জানাও বুঝে থাকলে, সবাই আমাকে একটু জানাও বুঝে থাকলে। লাবণী খাতুন ওয়াচিং, ওয়ালাইকুম আসসালাম। তো সবাই একটু মাথায় রাখবো অঙ্কগুলো, ঠিক আছে? তো একটু সবাই মাথায় রাখবা এই অঙ্কগুলো আসার মতো, কারণ আমি সমকোণী ত্রিভুজে সবসময় প্রায়োরিটি দিতেছি, কারণ সমকোণী ত্রিভুজ থেকে প্রত্যেক বছর কোশ্চেন আসে, এটা বাদ দেওয়ার মতো কোনো ব্যাপার না। বুঝছি ভাইয়া নুসরাত জাহান, ইবা বুঝতে পারছি স্যার, ওকে গুড থ্যাংক ইউ, রিমঝিম বুঝতে পারছি। আচ্ছা তাহলে এই টাইপের অঙ্কগুলো তোমরা একটু চর্চা করো, ওকে? আমরা তারপরে যদি আমাদের তারপরে কি অঙ্ক রাখছি, এই যে একটা অঙ্ক দেখো, এই অঙ্কের ক্ষেত্রে যদি আমি তোমাদেরকে কোশ্চেন করি তোমরা কিন্তু ঠাস ঠাসায় পুরো কোণ সম্পর্ক কিন্তু পারো। বেসিকটা একটু বলি দেখো, আগে তোমার জানতে হইব পূরক কোণ কাকে কয়, পূরক কোণ কারে বলে। আমি কিন্তু এইগুলো নিয়ে আমরা ক্লাসে আলোচনা করছিলাম যে পূরক পূরক কোণের সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি আর সম্পূরক কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। আমি কিন্তু তোমাদের অনেক পচাইছি ওইটা নিয়ে, বলছিলাম যে মেকআপ ছাড়া চেহারার দাম 90 টাকা আর মেকআপ করে চেহারাটা একটু বড় বানাইছে এই জন্য চেহারার দাম হচ্ছে 180 টাকা। পরীক্ষা যাতে ভুল না যাচ্ছে এই জন্য এটা বলছিলাম, এটা মাথায় রাখবা সবাই। তাহলে আমি কিন্তু এটা বলছি পূরক কোণটা মানে কি, দুইটা কোণ যোগ কইরা যদি আমার কত হইতাছে 90 আর দুইটা কোণ যোগ কইরা হইব আমার কত 180, এই দুইটা কথা একটু মাথায় রাখবা। এখন কি বলছে দেখো, একটা কোণ মানে এই কোণটা কত তুমি জানো না। এখন এই যে দেখো এই পূরক কোণের বেসিকটা তোমরা কি শিখছিলা, আমরা বলতাম যে দুইটা কোণ যোগ করে যদি 90 হয় তাহলে একটারে অপরটার পূরক কোণ বলে। ঠিক সেম বলছিলাম, দুইটা কোণ যোগ করে যদি 180 হয় তাহলে একটারে অপরটার কি কোণ বলে, পূরক কোণ সম্পূরক কোণ বলে। এখন মেন জিনিসটা কোথায়, আমি যদি তোমাদেরকে বলতাম যে 30 ডিগ্রি কোণের পূরক কোণ কত, তোমরা কি করতাম 90 বিয়োগ 30, আনসার হচ্ছে কত 60, এটা সবাই পারো। আমি যদি বলতাম 60 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত, তাহলে আমরা কি করতাম 180 বিয়োগ 60 সমান কত হইতো আমার 120 ডিগ্রি, এটা সবাই পারো। এই অঙ্কগুলো কিন্তু আমরা ক্লাসে করছি। এখন এই অঙ্কটা দেখো আমরা একটু এক্সট্রা আসছে, এই অঙ্কটি তো অনেকবার চাকরি পরীক্ষা আসছে, অ্যাডমিশনে আসছে, তো এই অঙ্কটা আমরা একটু সলভ করার চেষ্টা করি। এখন এই যে অঙ্কটা একটু বুঝো, এখানে আমি বইলা দিছি 30 ডিগ্রি কোণের সম্পূরক কোণ, এখানেও বইলা দিছি 60 ডিগ্রি কোণের সম্পূরক কোণ, কিন্তু এই 30 এর 60 এনে বলা নাই, এন বলা আছে একটা কোণ তার পূরক কোণ অপেক্ষা 24 বেশি। তাহলে একটু সিম্পল বুঝো, এটা আমি একটু নোটপ্যাডে যাই দেখো, এই যে বললাম একটা কোণ ধরলাম x। আচ্ছা আমি যদি বলি 30 ডিগ্রি কোণের পূরক কোণ কত, তোরা কি করছস 90 বিয়োগ 30 বিয়োগ দিছস, তাহলে আমি এবার বললাম x কোণের পূরক কোণ কত, তাহলে কত হবে 90 বিয়োগ কত x, আমরা সবাই বুঝছি। এখন অঙ্কটা ধরবা কেমনে, অঙ্কের মধ্যে বলছে একটি কোণ তার পূরক কোণ হতে 24 বেশি, তাহলে কোনটা বড় বলো তো, বড়টা হচ্ছে এটা, আরে কই গেছস, এই যে একটা কোণ তার পূরক কোণ হতে 24 বেশি, অর্থাৎ এই কোণটা হচ্ছে x,
আর এক্স এর পূরক কোণ হচ্ছে 90 বিয়োগ এক্স। বলছে এই পূরক কোণ অপেক্ষা এটা বড়, তার মানে এই বড়টাতে ছোটটা বিয়োগ করলে এই মানটা পাবো আমি কত 24। এটা হচ্ছে মেইন কথা। এই বড়টা থেকে ছোটটা বিয়োগ করলে মান পাবো কত 24। তাহলে এই ক্যালকুলেশন আমরা যাই, তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে। তাহলে আমরা প্রশ্ন মতে কি হবে, প্রশ্ন মতে x মাইনাস 90 মাইনাস x। সবাই কিন্তু এখানে একটা ভুল করতে পারো, এই ব্র্যাকেট যদি তুমি না দাও তাহলে তোমার অঙ্ক ভুল হয়ে যাইব। এটা ঠান্ডা মাথায় করবা, কারণ কি পুরাটা কিন্তু মান, এখানে তো 90 থেকে 30 বিয়োগ দিলে আমি মান পাবো 60, কিন্তু x এর মান তো জানি না, এই জন্য এটা পুরোটা রাশি ধরে করতে হইব। তাহলে x বিয়োগ 90 মাইনাস x ইকুয়াল টু কত 24। আর বাংলা ইংলিশ সমানে লিখতেছি 24। তাহলে বা এখন যদি তুমি ব্র্যাকেট তুলো, ব্র্যাকেট তুললে x এটা হয়ে যাবে মাইনাস 90, আর এই মাইনাসে মাইনাসে প্লাস x ইজ ইকুয়াল টু কত 24। তাহলে বা দেখো তো, এই যে প্লাসের একটা x, এই যে মাইনাসের একটা x, দুইটা সরি প্লাসের দুইটা x মিললে হচ্ছে কত 2x। আর 90টা এখানে মাইনাসের ওই পাশে গেলে হবে কি প্লাস। তাহলে সমান কত হচ্ছে 24 যোগ 90, যোগ করলে কত দাঁড়াইতেছে আমার 114। 100 কত 14। তাহলে x ইকুয়াল টু কত দাঁড়াইবো 114 যদি 2 দ্বারা ভাগ দাও তাহলে হয়ে যাবে 2 দ্বারা 10, 11 রে কাটলে 5 বাদ যাইবো 10, আর 1 থাকবো 1 আছে 14, 14 রে 2 দিয়ে দিলে কত 57 ডিগ্রি। তাহলে आंसर কত ডিগ্রি 57 ডিগ্রি। অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও, বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখি কে কে বুঝছো। হ্যাঁ, অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ শারমিন, হ্যালো, হ্যাঁ আমি তো, ভাই ভালো আছো? হ্যাঁ আছি ভালো, আমি ক্লাসে আছি, তোমার পরে ফোন দিতেছি, হ্যাঁ শেষ করে ফোন দিতেছি। আচ্ছা আচ্ছা, সবাই কি বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি জানাও। আচ্ছা তাহলে এটা একটু সবাই একটু বুঝতে থাকলে আমাকে একটু জানাও, আমি পরের অঙ্কে যাচ্ছি। ওকে গুড, মাশাআল্লাহ অনেকে সবাই বুঝছে। তারপরে যাই দেখি, তারপরে আমাদের জন্য কি আছে। ওই যে তারপরে আমাদের তাবারক, তাবারক একটু দেখো, শেষ তাবারক হচ্ছে এটা, কর্নিয়ার পক্ষ থেকে শেষ তাবারক হচ্ছে এটা। তাবারক একটু সবাই বুঝে নাও। যারা মনে করতেছো যে মেডিকেল ভর্তি পরীক্ষা দিছো, ভার্সিটিতে দিছো, অনেক জায়গায় হচ্ছে না, শেষ মুহূর্তে আরো একটা মাস সময় আছে, নার্সিং এর অ্যাপ্লাই করে রাখছো, যে একটা মাস তুমি কেমনে গুছাইবা, সেই গুছানোর জন্য তুমি হচ্ছে এটা একটু ফলো করতে পারো যে 70% ডিসকাউন্ট আছে এখন। এই 1 মাস 8 দিন সময় আছে এখনো, এই 1 মাস 8 দিনে তুমি 21টা ম্যারাথন লাইভ ক্লাস পাবে, 21টা প্লাস হচ্ছে তুমি 100টার বেশি রেকর্ড ক্লাস পাবে, মানে এই যাবৎকালে যা পড়াইছে সব তুমি পাইবা। প্লাস হচ্ছে চূড়ান্ত প্রস্তুতির জন্য 15টি মডেল টেস্ট, 30টির বেশি তুমি পরীক্ষা পাইবা। আর সাথে হচ্ছে তুমি একটা কোশ্চেন ব্যাংক পাইবা, যারা হচ্ছে মানে ওই যে তোমার কি জানি ওই মানে কোশ্চেন সম্বন্ধে আইডিয়া নাই, এটা তোমারে দিব। আর হচ্ছে একটা নিজে প্রিপারেশন করার জন্য একটা সেফ মডেল টেস্ট দিব আর কি। তো তোমরা যদি ভর্তি হতে চাও, কর্নিয়ার এই যে ফোন নাম্বার দেওয়া আছে, কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করো, ফোনে কথা বলো, ডিসকাউন্টে ভর্তি করে রাখবে ইনশাল্লাহ। আর একটা তাবারক আছে একটু পরে, ঠিক আছে? তাহলে আরো দুই একটা অঙ্ক করি আমরা, তারপরে যাই আমরা। দেখো এই যে একটা অঙ্ক, এই অঙ্কগুলা, এই ধারার অঙ্কগুলা কিন্তু তোমাদের জন্য খুবই মজার একটা জিনিস এবং খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। এই ধারার অঙ্কগুলা কিন্তু আমি তোমাদের সবচেয়ে বেস্ট ট্রিক দিয়ে করাইছি, কিন্তু ধারার অঙ্ক কিন্তু আমি লাইভে করাই নাই, ঠিক আছে? যারা অফলাইনে স্টুডেন্ট ছিল তারা কিন্তু মোটামুটি করছে। এখন এই অঙ্কগুলা তুমি কিভাবে সূত্র ছাড়া করবা এটা তোমার একটু দেখায় দিতেছি। এই যে একটা অঙ্ক লিখছি, 2 স্কয়ার প্লাস 4 স্কয়ার প্লাস 6 স্কয়ার প্লাস 10 স্কয়ার, এই যে লিখলাম, এটার বাংলা মানে কি? প্রথমে তোমাদেরকে একটা বাংলা মানে শিখাইছিলাম। এটার বাংলা মানে এটা হচ্ছে 2 থেকে 10 পর্যন্ত, 10 পর্যন্ত কি সংখ্যা? জোড় সংখ্যা। জোড় সংখ্যার বর্গের সমষ্টি কত? বর্গের সমষ্টি কত? 2 থেকে 10 পর্যন্ত জোড় সংখ্যার বর্গের সমষ্টি কত? তোমার এমনি অঙ্ক দিয়ে দিতে পারে, তোমারে কি করতে পারে যে হচ্ছে অঙ্ক না দিয়ে তোমার বাংলা লেখা দিতে পারে। এখন তুমি কি করবা?
তোমার কথা হচ্ছে আমি কিন্তু এগুলো তোমাদেরকে করাইছিলাম, এই ক্লাসগুলো তোমরা পাবা, ঠিক আছে? এটা খুবই একটা টেকনিক্যালি করাইছি, টেকনিকটা তোমরা একটু দেখো। আমি বলছিলাম যে এই টাইপের যত অঙ্ক আসবে যে জোড় সংখ্যার বর্গের সমষ্টি, তুমি একটা ট্রিক ফলো করবা, ট্রিকটা একটু দেখো। একবারে পানি ভাত, পানি ভাত বললে ভুল হবে, পানি ভাতের সাথে যদি লতি দাও তাহলে একবারে মুখে দেওয়ার সাথে সাথে গলার ভিতরে চলে গেছে, একবারে পাকস্থলীতে যাইয়া পেরিস্টালসিসের মাধ্যমে তোমার যাবো ইন্টেস্টাইনে চলে যাবো, ঠিক আছে? তাহলে এটা ধরো তোমার হচ্ছে একটা পানি ভাত, আমি সাথে লতি দিতেছি যাতে লতি দিয়ে খাইতে পারো। আর তোমাদের লতি কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট খাবার, জানোই তো যে সবচেয়ে বেশি হিমোগ্লোবিন মানে হিম মানে আয়রন থাকে হচ্ছে কচুর লতির মধ্যে। এটা কিন্তু গত বছর নার্সিং ভর্তি পরীক্ষা ডিপ্লোমাতে আসছে ওইটা। তো তোমরা এই সিজনে সবচেয়ে বেশি কচুর লতি পাওয়া যাইতেছে, একটু লতি খাইও বেশি বেশি। তো যারা যে মেয়েরা আছে যে কাপাকাপি করো, সামনে নিলে যে একটা কথা বলতে পারো না, ক্লাসে একটা কথা বলতে পারো না, মানুষের সামনে দুটো কথা বলতে পারো না, কাপাকাপি শুরু করে দাও, মাথা ঘুরায় পড়ে যাও, হিমোগ্লোবিনের পরিমাণ কম। আবার যারা আরো আরো বুদ্ধি দেই, যারা মানে তোমার পরিচিত যারা প্রেগনেন্ট মহিলা আছে, দেখা গেছে যারা বাচ্চা সম্ভাবনা হবে, কারণ প্রেগনেন্ট মহিলাদের 3টা সেমিস্টারে মানে হচ্ছে তোমার একটা লেভেলের সেকেন্ড সেমিস্টার কিন্তু ওনাদের হিমোগ্লোবিন লেভেল কমা যায়, 10.5 আইসা পারে। তো আগের থেকে যদি হিমোগ্লোবিন থাকে তখন সিজারিয়ান সেকশন হলো তার এক্সট্রা ডোনারের জন্য চিন্তা করতে হয় না। তো মোটামুটি হিমোগ্লোবিন লেভেলটা বাড়ায় রাখা ভালো, বুঝাতে পারছি? তো মেয়েরা একটু বেশি খাবা, আমরা তো খাই, ঠিক আছে? তাহলে এটা একটু মাথায় রাখবা। এখন আমরা একটু লতি আর অঙ্ক দিয়ে অঙ্কটা শেষ করে ফেলি। এই টাইপের যত অঙ্ক আছে জাস্ট কি করবা, যদি বর্গ চাই চোখ বন্ধ করে 6 দ্বারা ভাগ দিবা। আমি কি বলছি কথাটা শূন্য, যদি তোমাকে বর্গ চাই চোখ বন্ধ করে 6 দ্বারা ভাগ দিবা। এখন জোড় সংখ্যার বর্গ হোক, বিজোড় সংখ্যার বর্গ হোক, আর ক্রমিক সংখ্যার বর্গ, কত দ্বারা ভাগ? 6 দ্বারা ভাগ। দেখো তো এখানে শেষ পদটা কত আছে? 10। শেষ পদটা আছে কত? এই যে লিখলাম 10। দেখো তো 10 এর পরে যদি একটা সংখ্যা আনতাম, মানে আর কিচ্ছু করতে হবে না, তুমি শেষ পদটা নিবা, তাহলে 10, 10 এর পরে কত আসে? 11, 11 এর পরে আসে কত? 12। শেষ আনসার হয়ে গেছে। জাস্ট এই কাজটা করবা। শেষ পদটা কত দেওয়া আছে? দেখো 10। তুমি স্কোয়ার টোয়ার করতে কিচ্ছু করতে যাবে না, খালি এই যে সংখ্যাগুলো গুনে যাবে 2, 4, শেষ পদটা কত দেওয়া আছে? তাহলে 10, 10 এর পরে কত? 11, 11 পরে কত? 12। শেষ। এর 4 আমার করো, 6 দ্বারা 12 কাটলে কত? 2। তাহলে 11 দুগুণে কত? 22। তো 10 ইন্টু কত? 22। তাহলে আনসার হচ্ছে 220। এই হচ্ছে আমাদের আনসার। দেখো এর চেয়ে সহজ টেকনিক আর কিছু আছে নাই। তো একটু বুঝে নাও সবাই। বুঝে থাকলে আমাকে একটু জানাও, বুঝে থাকলে আমাকে একটু জানাও। সবাই বুঝে থাকলে আমাকে একটু জানাও। লতি খান না? লতি খেয়াল, লতি খাও, বেশি বেশি লতি খাও সবাই। তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখো, বুঝতে পারছো কিনা? স্যার মোটা হওয়ার জন্য কি খাবো? বেশি বেশি খাবার খাবি, ভাত খাবি। শোন, মোটা হওয়ার জন্য 2টা পরামর্শ আছে। একটা পরামর্শ দেখ, এবার হচ্ছে রোজার মধ্যে কি হয়েছে, ঢাকায় খাওয়ার কষ্ট, পর বাড়ি চলে গেলাম, বাড়ি গিয়ে ডাড়ে খাইলাম, ঘুমাইলাম, খেলাধুলা করলাম, গেছে গিয়ে মোটা হইয়া। তো মোটা হওয়ার জন্য বেশি কিছু জরুরি না, 2টা ট্রিপ তোমরা শুধু আমার ট্রিক্স মাথায় রাখবা। একটা হচ্ছে চিন্তা মুক্ত থাকবা, চিন্তা মুক্ত থাকবা। দ্বিতীয়ত হচ্ছে 24 আওয়ার পেট ভরা থাকবে, পেট ভরা থাকতে রাখতে হবে, ঠিক আছে? মানে খাইতেই থাকবা, খাইতেই থাকবা, খাইতেই থাকবা, ঠিক আছে? মানে আবার এমন খায় না যে পেট ভরে যায়, এরকম না, মানে খাইবা, মানে পেটটা যদি সবসময় ভরপুর থাকে। আর হচ্ছে ঘুম, পর্যাপ্ত ঘুম, পর্যাপ্ত ঘুম। এই 3টা জিনিস যদি তুমি রাখতে পারো, তোমার স্বাস্থ্য এমনিতে ভালো থাকবে, মোটা হইতে পারবা। এখন তোমরা বলো যে স্যার আমি তো 24 ঘন্টা পেট ভরা থাকে, খাইও ঠিকই, আমি পর্যাপ্ত ঘুমাই ঠিকই, কিন্তু মোটা হই না কেন? কারণ তোমার মাথা টেনশন থাকে, তুমি টেনশনে তোমার অনেক কিছু ক্ষতি করে। যেমন আমাদের মাথা যদি বেশি টেনশন থাকে তো অনেক হরমোনাল সমস্যা হয়, যে আমার ঠিক মতো হরমোন রিলিজ হয় না, তখন অনেক ধরনের সমস্যা হয়। তো এই 3টার একটাই সলিউশন, সেটা হচ্ছে বিয়ে করা, ঠিক আছে? এই 3টার একটাই সলিউশন, বিয়ে করো, দেখো সব টেনশন মুক্ত, খাইবা, ঘুমাইবা, দেখবা এমনিতে মোটা হয়ে গেছে, ঠিক আছে? এই হচ্ছে তোমাদের মোটা হওয়ার টিপটা দিয়ে দিলাম। দেখ ফ্রিতে বইলা দিতেছি, ঠিক আছে? ক্লাসের ভাগে এগুলো বইলা দিলাম, তোর অঙ্ক কর, ক্লাসে কর, ঠিক আছে? ওকে, আচ্ছা তারপরে যাই। আচ্ছা আগের অঙ্কটা আশা করি সবাই বুঝতে পারছো, এই অঙ্কটা। তাহলে এই টাইপের যত অঙ্ক আসবে আমরা কি করব? শেষ পদ দিব, ওই যে 10, শেষ পদ নিলাম 10, তারপরে নিলাম 11, তারপরে নিলাম কত? 12। তাহলে আনসার ভাগ হচ্ছে কত? 6 হয়ে যাবে। পরে ক্যালকুলেশন করবা, হয়ে যাবে আশা করি। ওকে, আচ্ছা তারপরে যা দেখি আমাদের তারপরে কি আছে, তারপরে কি আছে। হ্যাঁ, এই যে একটা অঙ্ক দেখো, এটা হচ্ছে আমরা সার্বজনীন ভাই। তুই যদি ধর সমান্তর দ্বারা কিছুই পারস না, জাস্ট এই অঙ্কটা কর, সব পারবি।
আমি আবার বলতেছি, তুমি সমান্তর ধারার কিচ্ছু পারো না, কিন্তু এই অঙ্কটা করো তুমি সব পারবা। যদি বিশ্বাস ভরসা থাকে তাহলে এই আগামী 10টা মিনিট একটু মনোযোগ দিয়ে আমার ক্লাসটা শোনো। তাহলে এই এটা ধারা, সমান্তর ধারা না গুণজ, এগুলো আমরা আগেও পড়ছি যে পরের পদ বিয়োগ পূর্বের পদ যদি বিয়োগ ফল সমান হয়, এটা আমরা বলি কি সমান্তর ধারা। তাহলে ধারার মনে করো অনেকগুলা টাইপ ট্রিক শিখাইছি, ধরো তুমি কিচ্ছু পারো না, খালি এই নিয়মটা শিখা তোমার হয়ে যাবে। তাহলে এই নিয়মে যত অঙ্ক আছে আমি একটু নোটপ্যাডে করি, এখানে একটু সুন্দর দেওয়া যাবে ব্যাকগ্রাউন্ডটা। সবাই তো সুন্দরের পূজারি। 5 যোগ 10 যোগ 15 যোগ ডট 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 এর প্রথম 10টি পদের সমষ্টি কত? 10টি পদের সমষ্টি কত? প্রথম 10টি পদের সমষ্টি কত একটু মনে রাখবা। এখন দেখো, এই যত টাইপের সমান্তর ধারা অঙ্ক আছে তুমি এই সূত্রটা করতে পারো। সূত্রটা হচ্ছে কি, আমার তো দেওয়া যাবে না ভাই, আমি একটা কালা মানুষ, তো লাইটার দেন। আচ্ছা এবার দেখো, এটার একটা সমষ্টির একটা সূত্রই তোমরা শিখবা। সমষ্টির সূত্রটা হচ্ছে শেষ পদ যোগ হচ্ছে প্রথম পদ ভাগ হচ্ছে 2 ইন্টু পদ সংখ্যা ইন্টু কি বললাম, পদ সংখ্যা। এই হচ্ছে সূত্রটা। এই সূত্র অ্যাপ্লাই করবা, তোমার সব সমান্তর দ্বারা হয়ে যাবে। এখন তোমার দেখতে হবে তোমার কাছে সব সামানা আছে কিনা, তুমি যে তরকারি রান্না করবা তোমার কাছে লতি আছে কিনা, তোমার কাছে ওই যে তেল আছে কিনা, পেঁয়াজ রসুন আদা সব আছে কিনা। যদি সব থাকে তাহলে তুমি রান্না করবা। এখন তুমি একটু দেখো তোমার কি কি আছে। দেখো তোমার শেষ পদই নাই গা, প্রথম পদ দেওয়া আছে 5, এই দরজাটা একটু লাগাই দিন ভাই। দেখো প্রথম পদটা একটু লাগাই দিন, কোথায় আছে প্রথম পদটা? তোমার কাছে আছে, যে প্রথম পদ আছে, কিন্তু তোমার কাছে তো শেষ পদ নাই। এই শেষ পদ বার করার জন্য কিন্তু তোমার আমি সূত্র শিখাইছিলাম। সূত্রটা কি, যে এনতম পদ, এনতম পদ নির্ণয়ের সূত্রটা কি ছিল? এনতম পদের সূত্রটা ছিল হচ্ছে আমার কি, এ প্লাস এন মাইনাস 1 ইন্টু কত, ডি। এ প্লাস এন মাইনাস 1 ইন্টু কি, ডি। এখন এই যে এনতম পদ, তার মানে প্রথম 10টা চাইছি, মানে কি তোমার শেষ পদটা হচ্ছে 10 নাম্বার পদ। ঠিক আছে, শেষ পদটা কত, 10 নাম্বার পদ। তাহলে আমি এনতম পদের জায়গায় 10 নাম্বার পদ বার করবো। তাহলে যে এ প্লাস 10 বিয়োগ কত, 1 ইন্টু কত, ডি। তাহলে বলো তো এ কত? প্রথম পদে আছে 5, এই যে 5 বসাইলাম, বাংলাদেশ সমানে লিখতেছি, প্লাস 10 এর ত্যাগ গেলে 9, 10 এর ত্যাগ গেলে কত, 9 ইন্টু ডির মান কত দেখো তো, সাধারণত 10 এর থেকে 5 গেলে থাকে কত, 5। 15 থেকে 10 গেলে থাকে কত, 5। তাহলে সাধারণ অন্তর হবে কত, 5। তাহলে 5 নং 45 আর 5 কত, 50। তার মানে আমার 10 নাম্বার পদটা কত পাইতাছি, আমি 50 পাইতাছি। অর্থাৎ আমার শেষ পদ হচ্ছে কত, 50। বুঝতে পারছো সবাই? এখন দেখো পদ সংখ্যা, পদ সংখ্যা মানে কয়টা পদ গুণ করতেছো, এই যে পদ দেওয়াই আছে 10টা পদ গুণ করতেছি। ঠিক আছে, কয়টা পদ গুণ করতেছি, আমি 10টা পদ গুণ করতেছি। তাহলে আমি অঙ্কটা করি, তাহলে শেষ পদ পাইছি আমি কত, 50, এই যে 50 যোগ প্রথম পদ কত পাইতাছি, 5 দেওয়াই আছে, এই যে 5 ভাগ হচ্ছে 2। আর পদ সংখ্যা কয়টা পদ গুণ করতেছি বইলে দিছি, প্রথম 10টা পদ, এই যে গুণ হচ্ছে কত, 10। এখন 2 দ্বারা যদি 10 এর 11 থাকবে কত, 5। আর এই যে এখানে এই দুইটা যোগ করলে হবে কত, 55। তাহলে 55 এর সাথে 5 গুণ দাও, দেখো কত হয়, 5 5 25 এর 5 হাতের আছে 2, 5 5 25 আর 2 কত, 27। এই হচ্ছে 275। দেখো বুঝতে পারছো কিনা সবাই? দেখো সবাই বুঝতে পারছো কিনা? গুড, অনেকে করে ফেলছে। আলিফ আর 275 আটকে গেল, লাইভ আটকে গেছে। দেখো বুঝতে পারছো কিনা সবাই, আমাকে একটু জানাও। আটকে গেলে তো আমার জরিমানা রে, আবার বুঝেন লাগে। দেখো বুঝতে পারছো কিনা, বুঝে থাকলে আমাকে একটু জানাও, মাথা ধরে গেছে। সবাই বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও তো, তাড়াতাড়ি জানাও, তাড়াতাড়ি জানাও। হ্যাঁ স্যার, আচ্ছা মোটামুটি অনেকে বুঝছে, তো একটু করবা অঙ্কগুলো, একটু করার চেষ্টা করবা, তাইলে হবে। তারপরে দেখি আমাদের জন্য কি আসছে। আর শোন, ফাঁকে দিয়ে দুইটা কথা বলে নেই। এই অঙ্কটা শেষ করি। এই অঙ্কটা একটু মজার অঙ্ক আছে, যে কেন ক্লাস দরকার, কেন নিজে নিজে সব পারা যায় না। দেখো এই যে একটা অঙ্ক 6 নাম্বার অঙ্ক, একটু দেখো।
যারা পড়ালেখা করছে তারা এই অঙ্ক দেখে আনসার করতে পারবা, যারা করছে না তারা এই অঙ্কের মধ্যে লবণ বেশি দিয়ে তরকারি নষ্ট করে ফেলবে। লবণ বেশি দেওয়ার মানে বুঝছো, মানে এই অঙ্ক করতে গিয়ে সে সময় নষ্ট করবো, আর সময় নষ্ট করার কারণে সে আরো 5 থেকে 10টা এমসিকিউ নষ্ট করে বলবে, যে এই অঙ্কটা ট্রিকটা জানে না। আর যে জানে দেখবা এই যে কমেন্টসে করে দেখো তো দেখি কে কে পারো, এটা কমেন্টস করে জানো তো দেখি অঙ্কটা কেটে কেটে পারো, কমেন্টসটা করে জানাও তো দেখি কে কে অঙ্কটা পারো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই তো ফারহানা মনি বুঝছি স্যার এই টাইপের ম্যাথ আসে এক্সামে বেশি কি? হ্যাঁ অবশ্যই আসে, ফালতু ম্যাথ তো আর আমরা করাবো না, ঠিক আছে না, এগুলো আসে। আচ্ছা এই তো যে অনেকেই বলতেছে 50, তার মানে কি তারা এই যে পারতেছে, হ্যাঁ না করে কিন্তু আনসার করতেছে, দেখছো? তার মানে কিছু জিনিস তোমার পড়তে হয়, মানে স্যারের কাছে সান্নিধ্যে যাইতে হয়, নিজে নিজে পারা যায় না চাইলে সব, ঠিক আছে? তো যারা এই অঙ্কটা পারবো তারা দেখবে এটা দেখে আনসার করে দিতে পারবে, যারা না পারবো তারা এই অঙ্কের মধ্যে সময় নষ্ট করবো, যে প্রথম 50টা বিজোড় সংখ্যা বার করবো, তারপরে যোগ করবো, তারপরে আবার 50 দ্বারা ভাগ করবো, এটি তো গড়। তো এটা দেখো, এটা একটু মনে রাখবা, এটার একটা ট্রিক আমি তোমাদের শিখাইছিলাম। যদি তোমাকে বলে প্রথম 50টি বিজোড় সংখ্যার গড় কত, তাহলে চোখ বন্ধ করে বলে দিবা 50, আনসার হয়ে গেছে। এখন বলতে পারো স্যার আপনার কথা তো আমি বিশ্বাস করি নাই, কেমনে হয়েছে বুঝান, ধরো বিশ্বাস করলে না, তাহলে আমি যেটা বলছি, আমি যদি বলি প্রথম 50টি বিজোড় সংখ্যার গড় কত, তুমি বলছো, আমি বলছি কত 50, তাহলে আমি যদি বলি প্রথম 70টি বিজোড় সংখ্যার গড় কত, তাহলে আমার মতে আনসার হইব কত 70। এখন দেখ ভাই 70 দিয়ে 50 দিয়ে অঙ্ক করলে আমারও 2 ঘন্টা লাগবে, আমি লবণ দিয়ে তরকারি নষ্ট করতে চাই না, আমার যতটুকু লাগবে তত দিক দিয়ে বোঝাই। তাহলে এই জায়গার মধ্যে যদি আমি বলি প্রথম 3টি বিজোড় সংখ্যার গড় কত, তাহলে আনসার হইব কত 3, আনসার হবে কত 3। এটা আমি একটু প্রকাশ করাই দাও, প্রথম 3টা বিজোড় সংখ্যা কত, একটা 1 3 আর এটা কত 5, এই 3টা যদি যোগ করি, আমি জানি গড় করতে হলে 6টা যোগ করে মতো দ্বারা ভাগ দিতে হয়, তাহলে 1টা 2টা 3টা, 3টা যোগ করছি 3 দ্বারা ভাগ দিছি, তাহলে এটা যোগ করো তো 5 3 8 8 থেকে কত 9, তাহলে 9 9 রে 3 দ্বারা ভাগ দাও, 3 দ্বারা 9 রে কাটলে 3, এই যে দেখো আনসার মিলে গেছে। হ্যাঁ আনসারটা মিলে গেছে, তার মানে হচ্ছে তোমরা বুঝতে পারছো যে এই টাইপের অঙ্কগুলা তোমার হচ্ছে চোখ দেখলে বোঝা যায়, এই জন্যই তোমার ক্লাস করতে হবে, ঠিক আছে? এখন এই অঙ্কটা যদি বুঝা রাখো তাহলে সবাই একটা করে একটু শেয়ার দিয়ে দাও ক্লাসটা, ঠিক আছে? তো আমার তো দরকার পড়ে না, আমার কি দরকার পড়ে, তাও তো আমি আমার টাইমলাইনে শেয়ার দিয়ে রাখি, ঠিক না? তো তোমরা ভিডিওগুলো শেয়ার দিয়ে রাখো, আর কয়দিন, যতদিন পরীক্ষা চলে ততদিনই রাখ, তারপরে ক্যাটালাইজ, কোনো সমস্যা নাই। ক্লাসটা একটু শেয়ার দিয়ে রাখো, সবাই নিজের টাইমলাইনে রাখে দাও, ঠিক আছে? আমি আরো কিছু নিয়ম তোমাদেরকে দেখাবো, কিছু ট্রিক দেখাবো, তাহলে তোমরা একটু টাইমলাইনে রেখে দাও, ভিডিওটি শেয়ার করে। আর এটা বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও, ইয়েস অর নো লিখে কমেন্টস করো, আর শেয়ার লিখে ডান লিখে দাও। হ্যাঁ হ্যাঁ, দাঁড়ার ম্যাথ ইম্পর্টেন্ট, তুমি দেখবা দাঁড়ার একটা অঙ্ক যে সর্বপ্রথম যে নিয়ম দেয়, যে 1 থেকে 50 পর্যন্ত ক্রমিক সংখ্যা সমষ্টি কত, এটা অনেকবার আসছে। 1 থেকে 35 পর্যন্ত ক্রমিক সংখ্যা সমষ্টি কত অনেকবার আসছে, তো দাঁড়া থেকে একটা কোশ্চেন থাকে, ঠিক আছে? এটা মাথায় রাখবা। চান্দুরা সবাই বুঝছো কিনা দেখো ভাই, পিডিএফ পাওয়া যাবে ভাই, কিসের পিডিএফ? আমি তো পিডিএফ দিয়ে কোনোদিনই ক্লাস করাইছি না, আমি যা ক্লাস করাই নিজে লেখা পড়াই, স্লাইড দিয়ে একটা অঙ্ক করে লেখা লাগছে আগে, যাতে সময় বাঁচছে। তোমরা জানো আমি পিডিএফ দিয়ে পড়াই না। ওকে, আচ্ছা আশা করি সবাই বুঝতে পারছো। এখন সবাই একটু ভিডিওটা শেয়ার করে শামীম স্যারের ক্লাস একটু শেয়ার করে রাখো, কাজে দিব। শামীম স্যার বিফল কিছু তো পড়াবে না, শেয়ার দিয়ে রাখো, আশা করি কাজে দিবে। ওকে, আমরা তারপরে যাই। এই যে এটা হচ্ছে দ্বিতীয় তাবারক, দেখ এটা হচ্ছে দ্বিতীয় তাবারক। দ্বিতীয় তাবারকটা কি? দ্বিতীয় তাবারকটা হচ্ছে যে 99 টাকা দিয়ে তুমি আবার প্রস্তুতি নিতে পারবা। কেমন নিতে পারবা? যে তুমি, যে তোমার প্রিপারেশন খুব ভালো, এবং তুমি কি করবা, আরো 1 মাস আছে, 99 টাকা দিলে তুমি কি করবা, আরো 16টা রিভিশন ক্লাস পাইবা, 2 ঘন্টা 3 ঘন্টা করে ক্লাস নিবো স্যারেরা। আমি এতক্ষণ নেবো না, কারণ আগে স্যারেরা দেখছো গণিত হয়েছে, সরি ইংলিশ হয়েছে, বাংলা হয়েছে, সবকিছুই। কারণ গণিতে এত পড়ালে তোমার মাথা হ্যাঙ্গে যাইবো ভাই, যে আমরা কম কম করে পড়বো, সমস্যা নাই, কিন্তু তুমি 16টা রিভিশন ক্লাস পাবে এবং পরীক্ষা পাইবা, ক্লাস শেষে আবার পিডিএফ পাইবা। এটা হচ্ছে 99 টাকা করে ভাই, 100 টাকা ফালাই দিবি, 100 টাকা ফালাই দিবি, ফালাই দিলে তো প্রিপারেশনটা হইতাছে নাকি? তো এটা মাথায় রাখো। আচ্ছা আমরা তারপরে যাই, তারপরে যাই। এই যে আরেকটা অঙ্ক দেখো, এই অঙ্কটা আমি রাখতাম না, এই অঙ্কটা আমি রাখতাম না, কিন্তু রাখছি একটা কারণে, কারণ হচ্ছে এই অনুক্রমের অঙ্ক এখন পর্যন্ত নার্সিং এডমিশনে জাস্ট একবার আসছে, তারপর তোমাদের একটু মনে করা দেওয়ার জন্য আমি অঙ্কটা দিছি। এখন এই অঙ্কের আনসারটা কত হবে, কেউ কি পারবা? পারলে একটু কমেন্টস করো, যদি কেউ পারো তার জন্য আমার পক্ষ থেকে একটা পুরস্কার আছে, ঠিক আছে? যদি কেউ এটা পারো আমার পক্ষ থেকে একটা পুরস্কার আছে। ওকে, পুরস্কারটা পরে বলবো, আগে দেখি কি করতে পারে কিনা।
করানোর সময় তো পারি কিন্তু পরে পারি না। আসলে কি জানো, মানে আমাদের 12 বছরের পর, এটা আমি অনেকবারে বলছি, তোমার মাথায় তো আমি যদি তোমার বলি 2 আর 2 কত হয়, তুমি বলবা 4, আর 2 আর 2 4 হয় না, 2 আর 2 22 হয়। তাহলে দেখো একই ডাক, তোমার মনের মধ্যে এক চিন্তা, আমার মনের মধ্যে আরেক চিন্তা। তাই গণিত করার সময় তোমার ওইগুলো বুঝতে হয়। এই গণিত করার সময় তুমি যদি পাশে আরো 2-3 জনের নিয়ে গণিত করতে পারো, সেটা বেটার হয়। যে আমি এটা পারতাছি না, দোষ এটা বুঝাই দিই, এই জায়গাটা কেমনি হয়েছে রে দোষ, এটা একটু বুঝাই দিই। তুমি যদি মিল্লা জিল্লা করতে পারো তাহলে গণিতটা একটু সহজ লাগবে, ঠিক আছে? আচ্ছা, ওকে ওকে, এরা আনসারটা কত হবে দেখি, কেউ পারো কিনা। দেখি এটা আনসারটা কত হবে দেখি, কেউ পারো কিনা। ভাই এটা একটু আগে বাট বিকাশ করলাম, আমি একটু আগে বিকাশ করলাম। আচ্ছা, থ্যাংক ইউ তন্নি তন্নি। আচ্ছা, এরা পারবা কিনা, ঠিক আছে? যদি পারো আমাকে একটু জানাও। এই যে এখনো আনসার আসতেছে না। পরে দুটি পদ কত হবে? এটা পারার মতো না, ঠিক আছে? তারপর যারা ক্লাস করছে তুই তো একবারে কানাডা করে মারিয়ে দিছ, 11 12 13 আন্তাজি। আচ্ছা এটা দেখো, আয়াত বলছে 11 12, মিতালি 11 12, মাশাল্লাহ মাশাল্লাহ। আর কেউ আছো? ভাই আমার কোনো ফ্রেন্ড তো নার্সিং এক্সাম দিবে না, কেমনে জিজ্ঞেস করব? আমার জিজ্ঞাস। আচ্ছা, জান্নাত ইসলাম 11 12। আচ্ছা, এখন পর্যন্ত যারা লেগছে কারোরটাই হয় না, এটা একটু মনে রাখো। এই অঙ্কটা তুমি কেমনে সলভ করবা? দেখো এই অঙ্কটা কেমনে সলভ করবা, একবারে ইজি। তোমরা যারা ফার্স্ট লেকচার পড়ছিলা তোমাদের কিন্তু শিখাইছিলাম, মৌলিক সংখ্যা শিখাইছিলাম। মৌলিক সংখ্যা কোনগুলা? মৌলিক সংখ্যা ছিল 2 3 5, তারপর হচ্ছে 7, তারপর হচ্ছে 11, তারপর 13, ঠিক আছে, তারপর হচ্ছে 17। দেখ তোদের মনে পড়ছে কিনা। এখন তুই দেখ, এডি হচ্ছে মৌলিক সংখ্যা বাদে, যেডি মৌলিক বাদে, মৌলিক বাদে। তাই এটা আনসারটা কত হইব? ওই যে 1 4 6 8 9 10, 10 এর পরে কত আসবে? 12, তারপরে আসবে কত? 14। তাহলে পরে দুইটা সংখ্যা হবে হচ্ছে কত? 12 আর 14। জাস্ট খালি বুঝলেই আনসার হয়। এই জন্য বলছি অনুক্রমের সম্বন্ধে একটু ভালো করে পড়বা। অনুক্রম ধরবা কিংবা 5 ধরনের সংখ্যা শিখলে হইব। হয় নাই কেউ, হয় নাই পুরস্কার কি পাইলা না, আমার টাকা বাচ্চা গেছে, টাকা নাই ওগা। আচ্ছা দেখো, এখন লিখলে তো কাম হইব না, এটা তো হয়ে গেছে ক্লাস, ঠিক আছে? তার মানে আমার কত হইতাছে? 12 এবং কত? 14। এটা একটু সবাই মনে রাখার চেষ্টা করবা। কত? 12 আর একটা কত? 14। তাহলে একটু সবাই মনে রাখবা, ওকে? এখন দেখো, এই টাইপের অঙ্ক আসলে তুমি কি কি ফলো করবা, যে অনুক্রম যাচাইয়ের জন্য তুমি কি কি করবা। তুমি 5 ধরনের সংখ্যা শিখবা। কয় ধরনের সংখ্যা? 5 ধরনের সংখ্যা। 5 ধরনের সংখ্যা দিয়ে ট্রাই করবা, দেখবা 90% অনুক্রম হয়ে যাবে। এক নম্বরে হচ্ছে ক্রমিক সংখ্যা। ক্রমিক সংখ্যা, ক্রমিক সংখ্যা কোনগুলা রে? 1 2 3 4 5 6 7, এইরকম আর কি। তারপর শিখবা হচ্ছে জোড় সংখ্যা। জোড় সংখ্যা হচ্ছে 2 4 6 8 10 12, এগুলা, ঠিক আছে? 3 নাম্বার শিখবা হচ্ছে বিজোড়। বিজোড় সংখ্যা তো 1 3 5 7 9, এগুলা দিয়ে ট্রাই মারবা, ঠিক আছে? তারপর শিখবা হচ্ছে মৌলিক সংখ্যা দিয়ে ট্রাই মারবা। মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা দিয়ে যদি ট্রাই মারো তাহলে কত দাঁড়াইতেছে দেখো তো? 2 3 5 7 11 13, এগুলো দিয়ে ট্রাই মারবা, ঠিক আছে? তারপরে লাস্ট যেটা ট্রাই মারবা হচ্ছে মৌলিক বাদে। মৌলিক বাদে, ঠিক আছে? মৌলিক বাদে। তাহলে মৌলিক বাদে কত আছে? 1 আছে, 4 আছে, 6 আছে, 8 আছে, 9 আছে, 10 আছে, যাইবার, ঠিক আছে? তোমার যদি অনুক্রম আসে, অনুক্রম এখন অব্দি একটা পরীক্ষার মধ্যে আসছে, আর কোনোটাই আসে না, কিন্তু তোমরা যদি ভুললে না যাও, এই জন্য আমি হচ্ছে অনুক্রমে তোমাদের একটু মনে করাই দিতেছি। কিভাবে একটু মনে রাখবা? তোমার যখন কোনো একটা মানে অনুক্রম আসবে, তখন এভাবে দিয়ে তোমরা একটু ট্রাই করবা, মানে এই ঝাড় দিয়ে ট্রাই করবা। কেমনে ট্রাই করবা আমি আরেকটা দিতেছি, দেখো একটু, একটা উদাহরণ দিই, তোমরা একটু দেখো। আমি লিখলাম, 4, আমি লিখলাম 9, আমি লিখলাম 25, আমি লিখলাম হচ্ছে কত? 49। তারপরে পদ কত হইব? ঠিক আছে, আমি লিখলাম 4 9 25 49, তারপরে পদ কত হবে? তোমরা একটু কমেন্টস করে জানাও তো দেখি পারো কিনা। তোমরা একটু কমেন্টস করে জানাও তো দেখি পারো কিনা। দেখ, এই যে সম্পূরকের একটা উদাহরণ দিছিলাম না তো করে,
এখন যদি ক্যামেরা ঘুরন যাইতে তো দেখা দিতে পারতাম সম্পর্কের উদাহরণটা, মানে সম্পূরক কোণ 180 টাকা। আচ্ছা দেখ দেখো, তাহলে 4 ডিগ্রি 9 ডিগ্রি 4 9 25 তাহলে পরের মানটা কত হইব দেখি, কে কে পারো এটা। আর রান্নামণি বলছে 64, না রে ভাই 64 হইতো না রে। নিশি বলছে 64 হবে না। আর কে আছো? ফারিয়া মারজাবান 64, ফারহানা মনে হচ্ছে কারোটাই হয় না। এলান দেখ, আমি যে বলছিলাম তোরা যে 5টা সংখ্যা দিছি 5টা সংখ্যা খালি ট্রাই কর, অঙ্ক মিলা যাবো। দেখ তো, দেখ দেখ দেখ, এটা হচ্ছে 2 এর বর্গ 2 স্কয়ার, এটা হচ্ছে 3 এর বর্গ, এটা হচ্ছে 5 এর বর্গ, এটা হচ্ছে 7 এর বর্গ। তাহলে দেখতে এগুলা কি সংখ্যা? 2 মৌলিক সংখ্যা, 3 মৌলিক সংখ্যা, 5 মৌলিক সংখ্যা, 7 মৌলিক সংখ্যা। তাহলে 7 এর পরে মৌলিক সংখ্যা কত? 11। তাহলে 11 স্কয়ার, তাহলে আনসার হবে 121। আনসার হবে কত? 121। এই যে আমি তোমাদের যে কথাটা বলছিলাম, এই যে এই সংখ্যাগুলো দাটা তুমি 5টা দিয়ে ট্রাই মারবা, তাইলেই হয়ে যাবে। তাহলে দেখো সবাই বুঝতে পারছো, এই গেল গা, এটা কোনো হইলো? আরে গেল গা। আচ্ছা তাহলে এটা বুঝতে পারছো কিনা যে কত দিছিলাম? 4 9 25 49, তারপর এটা কত? তার মানে এটা 2 স্কয়ার, এটা 3 স্কয়ার, এটা হচ্ছে 5 স্কয়ার, এটা হচ্ছে 7 স্কয়ার। তাহলে এটা কত? 7 এর পরে মৌলিক সংখ্যা কত? 11 স্কয়ার, তার মানে এটা হবে 121। বুঝতে পারছো কিনা দেখো তো। এই অঙ্কগুলো তোমরা একটু বাসায় ট্রাই করো, ঠিক আছে? এই অঙ্কগুলো সবাই একটু বাসায় ট্রাই করো, তাহলে আশা করি তোমাদের অনেকটা ইফেক্টিভ হবে, অনেকটা কাজে দিবে, ঠিক আছে? তো তোমাদেরকে আমি বলি এর একটু মনে রাখবা। আচ্ছা এখন আমরা একটু, যেহেতু এখন মোটামুটি অনেকজন উপস্থিত আছে, কয়েকটা দিক নির্দেশনামূলক একটু কথা বলি, সবাই একটু শুন মনোযোগ দিয়া, ঠিক আছে? দয়া করে একটু শুন। যারা এখন এতক্ষণ অমনোযোগী ছিল তারাও শোনো, কারণ তোমাদের আগে সামনে এই যে, আচ্ছা এইগুলো একটু স্ক্রিনশট দিয়ে রাখো, একটু পড়ো। হ্যাঁ, এখন কয়েকটা কথা একটু শোনো। তোমাদের পরীক্ষা মেবি হচ্ছে মে 16 না 19 তারিখ জানি। আচ্ছা যাক, ধরে নিলাম একটা 16 অথবা 19, আমার খেয়াল নাই যা, কারণ লাস্ট আপডেট বাড়াইছে। তাহলে আজকে হচ্ছে তোমার 9 তারিখ, আজকে হচ্ছে কয় তারিখ? 9 তারিখ। হিসাব করলে আরো তোমার হাতে আছে 1 মাস, ধরো 1 সপ্তাহ আছে, 1 সপ্তাহ আছে, 1 মাস 1 সপ্তাহ আছে। দেখো তোমাদেরকে আমি কিছু কথা বলি, তোমাদের মধ্যে যারা আছে এখনো পর্যন্ত প্রিপারেশনটা গুছাইতে পারো নাই, আমি যদি ধরি হাতে দুইটা গুনি, তাইলে এখনো এই যে ক্লাস করতেছে যে 20 64 65 জন, এদের মধ্যে অনেকে আছে যারা হচ্ছে এখনো গুছাইতে পারে নাই, হিমশিম খাইতেছে। ভাই তোদেরকে এখন আমি একটা খাস মনে একটা ধারণা দিই, দেখ তোরা হচ্ছে মোটামুটি তোদের লেকচার হচ্ছে 60টা বা 64টা, তোর হাতে সময় আছে 30 দিন, 30 দিন। তাহলে ভাগ করে দেখতো, তোর একদিনে পড়তেছে হচ্ছে 2টা লেকচার, একদিনে 2টা লেকচার। এখনো যদি তুমি চাও গুছাইয়া পড়ো, তোমার দ্বারা নার্সিং চান্স পাওয়া সহজ, সম্ভব, কিন্তু তোমার পড়ার পরিধি বাড়াইতে হইব। 8 থেকে 10 ঘন্টা টানা, 11 ঘন্টা 12 ঘন্টা পড়তে হইব। ওই দিন জানি কোন ব্রাঞ্চে ক্লাস নিতেছি, তো একটা মেয়ে হচ্ছে ওদের পরীক্ষার মধ্যে ফার্স্ট হয়েছে, তোরে জিজ্ঞেস করলাম তুই কয় ঘন্টা পড়স? ও বলতেছে স্যার আমি শুধু 4 থেকে 5 ঘন্টা ঘুমাই আর বাকি টাইম পড়ি। এখন চিন্তা কর, তোরা যে 64 68টা ক্লাস দেখতেছস, তোরা এরকম আসস কয়জন? একটু জানা তো দেখি যে এরকম কয়জন আছে যে স্যার আমি 4-5 ঘন্টা ঘুমানি বাদে বাকি ঘন্টা পড়ি। তাহলে চিন্তা কর, এই যে ওই মেয়েটা যে পড়তেছে, ওই মেয়েটার স্কোর ভালো করতেছে, ওই চান্স পাওয়ার ক্ষেত্রে তুই মেয়েটা আগে যাবো, তুই চান্স পাবি না? বাপ মার অর্থ সম্পদ যাই নষ্ট করে কোনো লাভ আছে? এখনো সময় আছে, দেখ এখনো সময় আছে, 30টা দিন কাজে লাগা। তুই করে বলতেছি এই 30টা দিন কাজে লাগা, প্রতিদিন 2টা করে লেকচার শেষ কর, যেমনি হোক। একটা 2টা লেকচার শেষ করতে তো যদি 2 ঘন্টা ঘুমানো, 2 ঘন্টাই ঘুমা, তো 2টা করে লেকচার প্রতিদিন শেষ কর। দেখবি আল্লাহ যদি রহমত করে তো 30 দিনে শেষ পরে তোর হাতে যে আরো 1 সপ্তাহ সময় আছে, 1 সপ্তাহ সময় পুরো বইটা রিভিশন দে, তো পরীক্ষা ভালো হয়ে যাবে আশা করি, ঠিক আছে? তো এই স্ট্র্যাটেজিটা সবাই একটু ফলো করো, আশা করি কাজে দিবে, ঠিক আছে? আর যদি এরকম হয় যে ওই যে যদি ডিপ্লোমার কোনো স্টুডেন্টের কোনো সমস্যা থাকে বিজ্ঞান বা গণিতে, তাহলে আমার সাথে যোগাযোগ করো, তোমাদের জন্য আলাদা একটা কিছু আছে, ওটা আমার পার্সোনাল কোচিং এর না, শেষ মুহূর্তে তো এখন তো সব কোচিং শেষ, ঠিক আছে? কিন্তু তোমরা হচ্ছে এই কথাটা একটু মাথায় রাখবা, 30 দিন 2টা করে লেকচার, এই 30 দিন সব বাদ দিয়ে দে ভাই, বন্ধু বা মোবাইলটা থয়ে দে, মোবাইল দরকার নাই। যারা তো কোচিং টোচিং করছস তাদের মোবাইল দরকার নাই, মোবাইল তো আর কোনো লাভ দিব না। চিন্তা কর, আজকে তুই মোবাইলে যতক্ষণ অ্যাক্টিভ আসস, তুই 1 মাস পরে, এই যে 1 মাস 1 সপ্তাহ পরে যেদিন তোর রেজাল্ট দিব, যেদিন তোর রেজাল্টটা দিব, যেদিন পরীক্ষা দিবি, এদিন রাত্রি দেখবে রেজাল্ট দিয়ে দিছে, ওই দিন যে তোর ফোনটা যে কি হইব ওই দিন চিন্তা কর। তখন যাদেরকে আজকে তুই সময় দিতেছস তাদেরকে কোন মুখে কবি?
ভাই সত্যি কথা কি জানো, সত্যি কথা তিতা হইলো মিঠা। তুমি যখন তোমার বাপ মা এখন তোমাকে টাকা পয়সা দিতেছে, তুমি পড়ালেখা করতেছো, এই 12 বছর পড়ালেখা করছো, এই ক্লাস 1 থেকে টাকা পয়সা দিয়ে পড়াই যাচ্ছে তোমার প্রতি, তুমি যদি সবচেয়ে গুবর স্টুডেন্ট হও তাও তোমার প্রতি তোমার বাপ্পার কিন্তু একটা আশা ভরসা আছে, ঠিক আছে। আমি ওই যে ওই দিন মানে জিজ্ঞেস করতেছি যে তোদের মধ্যে নার্সিং চান্স পাইলে পাইলাম, না পাইলে না পাইলে, এরকম কি হচ্ছে? এক মেয়ে দাঁড়াইছে। তো আমি বললাম যে তুই যে দাঁড়াইছো সেটা কি আসলে আদৌ সত্যি সত্যি না? দেখো, আমরা যদি পরীক্ষা দিয়ে আসলাম, তোমাদের মধ্যে এমন হয় না যে আমি কানা টাক্কর দাগে আইছি সব, তারপরে আমার একটা ইচ্ছা জাগে যে আমি যদি চান্স পেয়ে যাই, আমি রেজাল্টের অপেক্ষা করি। দেখবে যে স্টুডেন্টটা কানা টাক্কর দাগাইছে, জানে চান্স পাইতো না, তারপরে সে একটা ছোট্ট আশা নিয়ে বয়ে থাকে রেজাল্ট পর্যন্ত, যে কি দেখি যদি পাইনি চান্স, চান্স পাইলাই। এই আশাটা তোমার বাপ মা কিন্তু তোমার জন্য করে, যে এত বছর ইনভেস্ট করলাম, আমার পোলা মায়ের সন্তানরা কিছু করতে পারে কিনা, এটা সবাই করে। শুধু তোমার না, দেখো আমার এখন পড়াশোনা শেষ, আমি যে চাকরির পরীক্ষা দিতেছি, যখন বলি যে রিটেনে টিকছি, ভাইবা দিয়ে আসছি, বাপ মা তো চিন্তা করে, যখন হয় না তখন আমার চেয়ে ডিপ্রেশনে চলে যায় আমার আব্বা মা, তখন আমার নিজেরও খারাপ লাগে। ঠিক তেমনি প্রত্যেকটা বাবা মা তোমাদের উপর আশা আছে। even বাবা মার কথা বল, তোমার নিজেরই তো একটা আশা আছে, আছে না? আছে কিন্তু। তাহলে এই আশাটা যদি একটু বাঁচায় রাখতে চাও, এখানে যদি মারতে চাও তাহলে মরুভূমিতে ফেলায় দাও, আর যদি একটু বাঁচায় রাখতে চাও একটু পানি দাও। এই 30টা দিন জীবনটারে মাটি কইরা পড়ো, ঠিক আছে? এই জীবনটারে মাটি কইরা পড়ো, 2টা করে লেকচার শেষ করো, এখনো সময় আছে, চান্স পাইতে পারবা। তো আর বেশি কিছু বলবো না, এটা একটু মাথায় রাখো, একটু ভালো করে পড়ো, আশা করি ভালো কিছু হবে। ওকে, আচ্ছা, তারপরে যদি আমাদের কি আছে, তারপর যদি কারো হেল্প লাগে অবশ্যই যোগাযোগ করিস। এই যে একটা দেখো, এই যে যারা আমার স্টুডেন্ট আছে মোটামুটি এই অঙ্ক করছো, কিন্তু এরপরে আমি যে অঙ্কটা করবো কিন্তু কেউ খরচ নাই। এই জন্য আমি বলছি যে আমার যত ক্লাস হইব, প্রত্যেকটা ক্লাস আমি একটা না একটা জিনিস নতুনত্ব আনবো। এই জন্য ভিডিওটা সবাই শেয়ার করে দিও, নিজের টাইমলাইনে রেখে দাও। দেখো, এই অঙ্ক মোটামুটি সবাই করছো যাদেরকে আমি ক্লাস করাইছি বা পড়াইছি। দুটি সংখ্যার অনুপাত 5:6, গসাগু 4 হইলে লসাগু কত? জাস্ট একটা সিম্পল সূত্র, লসাগু সমান দেখো লসাগু সমান অনুপাতের গুণফল, লসাগু সমান অনুপাতের গুণফল ইনটু হচ্ছে গসাগু, এখন এটা কানায়ও পারবো না, কারণ তোমার চাইছি কি লসাগু, যে লসাগু চাইছি। তাহলে অনুপাতের গুণফলটা কত দেখি, 5:6, তার মানে 5 গুণ কত 6, সাথে কি গুণ চিহ্ন, গসাগু কত দেওয়া আছে, গসাগু দেওয়া আছে 4। তাহলে আনসার কত দাঁড়াইতেছে দেখো তো, 5 6 30, 3 4 12, আনসার হচ্ছে 120। একবারে ইজি, একবারে ইজি। এই অঙ্কটা মোটামুটি স্যার আমি 12-13 ঘন্টা ঘুমাই, 12-13 ঘন্টা ঘুমাইলে চলবো এখন ভাই? আচ্ছা, সাফায়েত রহমান ভাইয়া তাদের পপুলেটিয়াল ভাষাতে ডিডব্লিউ দিয়েন, ওই সরো দিতে আইস পপুলেটিয়াল ভাষাতে ডিডব্লিউ দিয়ে মনে। আচ্ছা যাই হোক, সাফায়েত তুই এটা মনে রাখছস না? আচ্ছা, তো এটা একটু সবাই মনে রাখো, এই অঙ্কটা কিন্তু সবাই করছো, যে 2টা অনুপাত দেওয়া থাকবে, একটা গসাগু দেওয়া থাকবো, তাহলে লসাগু কত? কিন্তু এখন হচ্ছে সারপ্রাইজ, এটা আশা করি সবাই বুঝছো। এর পরের অঙ্কটা দেখো, এই অঙ্কের মধ্যে দেখো, এই কই গেল রে, এই যে এই অঙ্কের মধ্যে দেখো 3টা সংখ্যা দিয়ে দিছি। আগে করছিলাম কিন্তু আমরা 2 সংখ্যা দিয়া, আর 3 সংখ্যার অঙ্ক আমার মনে হয় আমি কোনো করাইছি, কিন্তু এই অঙ্কটা তোমাদের জন্য রাখছি, কারণ কি ওই যে শেষ পর্যন্ত যা পাই তোমাদেরকে দিয়ে যাওয়ার চেষ্টা করি। বলছে 3টি সংখ্যার অনুপাত 2:3:6, এবং সংখ্যাগুলোর লসাগু দেওয়া আছে 54, তাইলে গসাগু কত? ঠিক আছে, কথাটা কোশ্চেনটা বুঝছো, যে 3টি সংখ্যার অনুপাত দেওয়া আছে 2:3:6, সংখ্যাগুলোর লসাগু দেওয়া আছে 54, তাহলে গসাগু কত? এটা একটু নতুন, মোটামুটি অনেকের এটা না জানা থাকার কথা। তারপর যদি কেউ পারো তাকে থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। আর এই অঙ্কটা আমরা কিভাবে করবো দেখো, এই অঙ্কের মধ্যে আমার চাইছে হচ্ছে গসাগু, একবারে শর্টকাট টেকনিকে করে দিই। গসাগু সমান, যখন তোমার অনুপাত দিয়ে দিব 3টা, আমি কি বলতেছি আবার বলতেছি, যখন তোমাকে অনুপাত দিয়ে দিবে 3টা এবং একটা লসাগুর মান দিয়ে দিবে এবং গসাগু, এই অঙ্কটা এটাই আসছে বেশিরভাগ, মানে যতবার আমি পাইছি সব জায়গায় মনে পাইছি যে গসাগুই চাইছে। ডিরেক্ট গসাগু সমান, এখানে মনে রাখবা যে প্রদত্ত লসাগু বাই অনুপাতগুলোর লসাগু, এই টেকনিকটা অবলম্বন করবে, সব অঙ্ক হয়ে যাবে। এখন তুমি দেখো তো, এই অঙ্কের মধ্যে প্রদত্ত লসাগু দেওয়া আছে 54, আর অনুপাত দেওয়া আছে 2:3:6। দেখ 2 3 6, তোদেরকে আমি কিন্তু লসাগু শর্টকাট টেকনিকও শিখাইছিলাম, মনে আছে কিনা? যে বলছিলাম যে তোমার বাড়িতে যদি তোমার দেখতে আসে, মেয়েদেরকে দেখতে যাই,
তো পৃথিবীতে সব চেঞ্জ হইলো, একটা জিনিস চেঞ্জ হয়েছে না। কি চেঞ্জ হয়েছে না? যে ছেলেরাই এখন পর্যন্ত মেয়েদেরকে দেখতে চায়, মেয়েরা ছেলেদের দেখতে আসে না। আশা করি এটা চেঞ্জ হবে না, জানি না নতুন জামানায় কি হয়, মনে হইতে পারে যে যুগ চেঞ্জ হয়ে যেতে পারে। যদি আমাদের আপা আবার দেশে আসে, দেখো সব নিয়ম চেঞ্জ করে লাইছে, দেশে আসে দেখো আবার এরকম হইতে পারে। আচ্ছা যাক, দেখো তাহলে আমি বলছিলাম যদি তোমার বাপ মা থাকে সেখানে তোমার মাতবরির দরকার নাই, মানে তোমার মা থাকে তোমার মাতবরির দরকার নাই। তাহলে দেখো তো 2 6 এর মধ্যে ভাগ যায়, তার মানে 2 এর মাতবরি বাদ। 3 6 এর মধ্যে ভাগ যায়, তার মানে 3 এর মাতবরি বাদ, তার মানে লসাগু কত? 6। তার মানে এই যে 2 অনুপাত 2 3 আর 6 এর লসাগু কত পাইতাছি? 6। তাহলে প্রদত্ত লসাগু দেওয়া আছে কত? 54। আর হচ্ছে অনুপাত গুলো লসাগু পাইতেছি কত? 6। তাহলে 6 দ্বারা 54 কাটলে কত? 9। আনসার হচ্ছে কত? 9। এই একটু মনে রাখবা, ঠিক আছে? এই হচ্ছে আমাদের আনসার। বুঝতে পারছো কিনা আমাকে এটা জানাও। গুড, অনেকের হয়েছে 9। থ্যাংক ইউ। আমার সাথে কি যোগাযোগ করবি? আচ্ছা, বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও। আচ্ছা ভাই আমি শুধু প্রশ্ন ব্যাংক বলে 2 থেকে 3 এমসিকিউ কমন পাবি, আর কিচ্ছু পাবি না। কিন্তু প্রশ্ন ব্যাংক 2টা যদি টপিক পড়স তাহলে কমন পাবি। এই বলটা কেউ করো না। ওই যে একজন বলছে নাসরিন আক্তার, ভাই আমি শুধু প্রশ্ন ব্যাংক বলে 5টা এমসিকিউ সর্বোচ্চ কমন পাবি, বেশি পাবি না। প্রশ্ন ব্যাংক পড়া দেখবা ওই প্রশ্নটা কোন টপিক থেকে আইছে, ওই টপিকটা খুঁজে পড়বা, তাইলে তোমার কোশ্চেন কমন পাবা, নাইলে পাবা না, ঠিক আছে? আচ্ছা তাহলে একটু মনে রাখবা। ওকে, আচ্ছা তা আশা করি সবাই বুঝতে পারছো। আচ্ছা আচ্ছা, তারপরে যাই। তাহলে এটা আশা করি সবাই পারবা। আর যদি তারপরে যাই দেখি আমাদের তারপরে কি আছে। এই আবার দেওয়া আছে আমাদের তারপরটা আমি আবার বলে দিচ্ছি, সবাই একটু ভর্তি হইতে চাও যোগাযোগ করো, কোচিং কর্তৃপক্ষের সাথে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করো, ঠিক আছে? আচ্ছা, তারপরে এই অঙ্কটা একটু করা দিই, চক্রবৃদ্ধি মুনাফা ক্ষেত্রে অঙ্কটা একটু করা দিই। এটা নিয়ে হচ্ছে অনেকের একটু ঝামেলা হয়, এটা একবারে টেকনিক্যালি করাবো, ঠিক আছে? টেকনিক্যালি করাবো, যাতে যদি সংখ্যা 2টি হয়, সংখ্যা 2টি তো আগে দিয়ে দিছি, আগের অঙ্কটা করেছি সংখ্যা 2টি, বাইরের আইডিতে মেবি। আচ্ছা তাহলে এই অঙ্কটা করি, তারপর আচ্ছা দেখো যদি আমার সাথে কোনো দরকার লাগে, দেড়শো এনো পরীক্ষা আছে, যদি কোনো দরকার লাগে বা কোনো হেল্প লাগে যোগাযোগ করিস। স্ক্রিনশট দিয়ে রাখা দে, যদি কোনো হেল্প লাগে, যদি কোনো দরকার পড়ে অবশ্যই যোগাযোগ করিস, আমি যথাসাধ্য চেষ্টা করবো। কিন্তু পড়াশোনা কর সবাই, ঠিক আছে? সবাই একটু পড়াশোনা কর, এই হচ্ছে কথা। আচ্ছা এখন আমরা যে অঙ্কটা করবো, এই অঙ্কটা দেখো বার্ষিক 10 টাকা। এই মুনাফার যে অঙ্কগুলা, দেখ একটা কথা বলি, এই মুনাফা যে অঙ্কগুলা সরল মুনাফা, যৌগিক মুনাফা তোমার কাছে অনেক কঠিন লাগে, ঠিক আছে? তো এই টাইপের কিছু অঙ্ক আমি 10 থেকে 15টা আমার টাইম লাইনেও দেওয়া আছে, ওইখান থেকে পারলে তোমরা একটু দেখে নিও, তাহলে তোমাদের আরো সহজ লাগবে। এই অঙ্কটা আমি একটা ট্রিকের মাধ্যমে করে দিতে খুব সহজে কেমন করতে পারবা। দেখো বলছে বার্ষিক 10 টাকা হার সুদে, কি বললাম, কয় টাকা হার সুদে? 10 টাকা হার সুদে, মানে এটা হচ্ছে সুদের হার, মানে আর আর সমান কত পার্সেন্ট? 10%। তারপর হচ্ছে 100 টাকা, 100 টাকা হচ্ছে আসল, পি হচ্ছে কত? 100। তারপর হচ্ছে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত? 2 বছরের চক্রবৃদ্ধি মানে হচ্ছে এন সমান 2 বছর। এখন দেখো এই অঙ্ক করতে গেলে তোমরা কিন্তু এই সূত্র দিয়ে করছো, পি ইন্টু 1 প্লাস আর এর হোল টু দি পাওয়ার এন, এই সূত্র দিয়ে সবাই সুদ আসল বার করছো। তারপরে আমরা কি বার করছি? সুদ আসল থেকে সুদ বের করছি। তাহলে এটা কিভাবে আমি একটু সংক্ষেপে করতে পারি, এটা আমি একটু দেখাই। দেখো এই টাইপের যত অঙ্ক আছে, প্রথমে তুমি সুদ আসল বার করবা, চক্রবৃদ্ধি সুদ আসল। তাহলে আমি এখানে প্রথমে বের করবো হচ্ছে চক্রবৃদ্ধি সুদ আসল, চক্রবৃদ্ধি সুদ আসল, ঠিক আছে? চক্রবৃদ্ধি সুদ আসল তুমি একবারে নিনজা টেকনিকে কিভাবে বার করবা। দেখো এখানে আসল কত দেওয়া আছে রে? 100। তুই খুঁজা বার করবি, যেটা আসল দেওয়া আছে এটা আগে লিখবি যে 100, 100 ইন্টু এইখানে দেওয়া তো বার্ষিক সুদের হার কত দেওয়া আছে? 10। সুদের হার যত দেওয়া থাকে 100 সাথে তত যোগ করবা। যদি সুদের হার 10 দেওয়া থাকে তাহলে 100 সাথে 10 যোগ করলে 110। যদি সুদের হার 20 দেওয়া থাকে তাহলে 100 সাথে 20 যোগ করলে 120। যদি সুদের হার কত 30 দেওয়া তাহলে তাহলে 100 সাথে 30 যোগ করলে কত? 130। তাহলে এই কথাটা একটু মানাবো, যেহেতু সুদের হার কত 10 দেওয়া আছে, তাহলে তুমি জাস্ট কি করবা? 110 বাই লাগবা কত? 100 ইন্টু আবার 110 বাই কত? 100। এখন বলতে পারো স্যার আমি দুইবার লিখছি কেন লাগি? এই যে বছর দেওয়া আছে কত? 2, তার মানে তুমি দুইবার লাগবা, শেষ, তোমার অঙ্ক হয়ে গেছে অর্ধেক, 90% অঙ্ক শেষ। আমি আবার বুঝাইতেছি, এই 100টা হচ্ছে আসল, এই 100টা হচ্ছে আসল, এই যে আসল পাইছো। আর এই 110 কেমনে আইছে আমি বলছি, বার্ষিক সুদের হার যেটা হইব এটার সাথে কি করবে? 100 যোগ দিবা,
তাহলে 110 হয়ে যাইবো। যদি বার্ষিক সুদের হার 20 থাকতো তাহলে যোগ দিতা 20, তাহলে 120 হয়ে যাইতো। যদি বার্ষিক সুদের হার 30 থাকলো 100 যোগ দিলে 130 হয়ে যাইতো। এখন এটা আমি কয়বার লিখবো, এটা হচ্ছে বছরের উপর নির্ভর। যদি 2 বছর বলে 2 বার, যে 1 বছর বলে তাহলে 1 বার। এটা হচ্ছে আর অবস্থা করো, একটা দুইটা শূন্য কাটা, একটা দুইটা শূন্য কাটা, তারপরে যে 1 শূন্য 2 শূন্য কাটা, যে 1 শূন্য 2 শূন্য কাটা, তাহলে উপরে আছে 11 ইন্টু 11, তাহলে 11 ইন্টু কত 11, তাহলে আমরা যোগ করলে কত 121। এটা হচ্ছে আমার সুদ আসল। দেখো সুদ আসল, ঠিক আছে। তাহলে সুদ আসলে যদি ভাঙি তাহলে আমরা কি পাবো রে, সুদ যোগ আসল না, সুদ যোগ আসল সমান কত 121। তাহলে এই আসল দেওয়া আছে 100, তাহলে সুদটা বের করি, তাহলে সুদ যোগ 100 সমান কত 121। তাহলে আমার সুদ সমান কত, সুদ সমান কত 121 বিয়োগ কত 100, তাহলে আনসার কত পাইতেছে 21। শেষ হয়ে গেছে। তাহলে এই টেকনিক্যালি সবাই করার চেষ্টা করবা, এবং অঙ্কটা আরো 33 সেকেন্ডের কমে করতে পারবা। বুঝতে পারছো সবাই? সবাই বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও। না আসলের সাথে, হ্যাঁ আসলের সাথে যোগ করবা, আসল বলতে না 100 সাথে যোগ করবা, তাহলে হয়ে যাবে। কারণ এটা কেমনে আইছে, অনেক কিছু ঘুরে গাইরে আইছে, আমি একবার শর্টকাটে বলে দিছি, এটা মনে রাখবা, তাইলে হবে। আমার একটা সেটা আসলের সাথে না 100 সাথে যোগ দিবা, আসল যত থাকবে আসল আসলের জায়গায় থাকবে, আসলে এটা পয়রা থাকবে, আসলের সাথে কোনো লেনি দেনি নাই, 100 সাথে যোগ দিবা। ওকে, তাহলে আমাদের আনসারটা কত পেলাম আমরা 21। ওকে, আশা করি বুঝতে পারছো। তারপরে কি আছে? আচ্ছা, 4টি সংখ্যার মধ্যে কোনটি বড়? দেখো এই অঙ্কগুলো তোমাদের খুবই আছে। ভগ্নাংশ থেকে একটা অঙ্ক, দুইটা অঙ্ক ইম্পর্টেন্ট থাকে, একটা হচ্ছে দশমিক ভগ্নাংশের গুণ ভাগ, আর হচ্ছে এই বড় ছোট নির্ণয়। বড় ছোট নির্ণয়টা আমি একটু দেখা দিতেছি, সবাই একটু মনে রাখবা। হ্যাঁ, বড় ছোট নির্ণয়টা আমি একটু দেখা দিই, সবাই একটু মনোযোগ দিয়ে শোনো। আচ্ছা, বড় ছোট অঙ্কটা আমি একটু দেখা দিচ্ছি, সবাই একটু দেখো। বলছে 4টা সংখ্যার মধ্যে কোনটি বড়? তাহলে 4/3, 8/5, 9/4, 8/5, 9/4, তারপরে হচ্ছে 6/5। কেডা পার ওইটা করে ফেলো তো দেখি। 6/5 কোনটি সবচেয়ে বড়? কোনটি সবচেয়ে বড়? কে পারো একটু কইরা ফেলো তো দেখি, আমি করতেছি, দাঁড়াও। কে পারো একটু কইরা ফেলো তাড়াতাড়ি দেখি। একজনে বলছে 3/4, বাকিটি কইরা লো না। শাবনাজ, ফারহানা, মনির, একটু কইরা নাও পুরাটা। ভাই দিনের সময় কাজে লাগাতে পারি না চাকরির জন্য, তবে চেষ্টা করি, আমার দ্বারা কি সম্ভব? হ্যাঁ ইনশাল্লাহ। শোনো, চেষ্টায় স্বর্গ মিলে, সবই মিলে। তুমি যদি চাকরি করো, হ্যাঁ সাধুবাদ, কারণ আমরা অনেক স্ট্রাগল করে পড়াশোনা করছি। যে এই যে তোমাদের অ্যাডমিশনের ক্লাসের জন্য আমি গত 4 থেকে 5টা মাস আমি মানে নিজের প্রিপারেশন নিতে পারি না চাকরির জন্য, এটা তো আমারই লস। কিন্তু আমার নিজের পেটও তো চালাইতেই পারি, ঠিক না? তো আসলে মিডল ক্লাস ফ্যামিলিতে জন্মগ্রহণ করলে কিছু বাস্তবতা মাইনা নিতে হয়, সবই করতে হয়। তো ওই যে ধরো ওই সময়টার মধ্যে পড়তে পারি নাই, যেটার জন্য আফসোস হয়, কিন্তু এখন সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করতেছি। তো তুমি চাকরি করো, চাকরির ফাঁকে ফাঁকে বই নিয়ে যাইবা, টুকটাক পড়ার চেষ্টা করবা। তারপরে চাকরিতে একটু এনার্জি সেভ করবা। এনার্জি সেভ বলতে গেলে মানে কায়িক পরিশ্রমটা একটু কম করার চেষ্টা করবা, যাতে তুমি রাতে সময় দিতে পারো, যাতে একটু পড়তে পারো বেশি সময় নিয়ে। ঠিক আছে, দরকার 1-2 মাস একটু কষ্ট করো, যদি চান্স পাও তাহলে লাইফটা হয়তো চেঞ্জ হয়ে যাবে তোমার ইনশাল্লাহ। তবে স্ট্রাগল করো, সেজন্য তোমাকে ধন্যবাদ। আচ্ছা, এবার দেখো 4টি সংখ্যা থেকে বড় সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে আমরা যে স্ট্র্যাটেজিটা অবলম্বন করি, আমি একটা দিয়ে বুঝাই। দেখো, প্রথমে নিলাম 4/3, তারপরে নিলাম 8/5। প্রথমে আর গুণন করো, আর গুণন, তাহলে 8-এর সাথে 3 গুণ দাও, 8 গুণ 3, 3 8 কত 24। আর 4-এর সাথে 5 গুণ দাও, 4 গুণ 5, 4 5 কত 20। দেখো তো এই দুইটার মধ্যে বড় কোনটা? বড় হচ্ছে 24। বড় কোনটা? 24। এই যে বড় 24টা আমি পাইছি, এই 24-এর মধ্যে দেখো তো লব কোনটা? 8 আর 3-এর মধ্যে লব কোনটা? 8 আর 3-এর মধ্যে লব হচ্ছে এই যে 3, তার মানে এটা বড় ভগ্নাংশ, এটা বাদ। মানে এই দুইটার মধ্যে যেটা লব থাকবে ওটা হচ্ছে কি ভগ্নাংশ, বড় ভগ্নাংশ, তার মানে এটা বাদ। তার মানে আমার এই দুইটার মধ্যে বড় কোনটা? 4/3, তার মানে এটা বাদ। এখন আমি এই দুইটার মধ্যে তুলনা করব, তাহলে 4/3 আর একটা হচ্ছে 9 কত 4। ঠিক আছে, তাহলে দেখো তো 4 4 16 আর 3 9 27, একটা পাইছি 16 আর একটা পাইছি 27, তাহলে আমরা নিব হচ্ছে 27 রে। তাহলে যে 3 9 27 পাইছি, 27-এর মধ্যে লব কেটা 3, তার মানে এটা বড়, এটা বাদ। তার মানে আমার এটা কি বাদ, তার মানে এটা এখনো বড় আছে, মানে এটার সাথে তুলনা করবো শেষেরটা। তাহলে 4/3 আর এই বড় গুণ 6/5। এবার গুণ করো তো দেখি, 3 6 18 আর 4 5 কত 20।
তাহলে দেখো এবার কিন্তু আমি 18 নিব না, নিব হচ্ছে 20। তো 20 এর মধ্যে লব কেটা, লব হচ্ছে 5, তার মানে এটা বড় ভগ্নাংশ, এটা বাদ। তার মানে সবচেয়ে বড় কোনটা? 6/5। দেখো বুঝতে পারছো কিনা সবাই? সবচেয়ে বড় কোনটা? 6/5। হ্যাঁ, গুড, অনেকেরই হয়েছে, থ্যাংক ইউ। প্রথমে যারা 4/3 বলছিল তোমাদের একটা ভুল হয়েছে, এই অঙ্কগুলো একটু মাথায় রাখিস ভাই, এই অঙ্কগুলো কিন্তু আসার মতো, ঠিক আছে? তো বুঝে দেখলে আমাকে একটু জানাও। বুঝে থাকলে আমাকে একটু জানাও, বুঝে থাকলে আমাকে একটু জানাও। আচ্ছা, মোটামুটি অনেকেরই হয়েছে। ভাইয়া ব্যাকগ্রাউন্ডে কিসের জানি সাউন্ড, ফ্যান চাচ্ছি, গরম না, এই যে ফ্যান ফ্যান, একটু কষ্ট করে শোনো। আচ্ছা, এগুলা প্রবলেম হয় না স্যার। আচ্ছা, আস্তে আস্তে পারবা তো, তারপর একটু দেখা দিতে, ইম্পর্টেন্ট টপিক তো। আচ্ছা, তারপর দেখি আমাদের জন্য কি আছে। আচ্ছা, এটার ক্ষেত্রে, এই অঙ্কটার ক্ষেত্রে তোমরা একটু প্যাচ লাগাও, এই জন্য আমি আগে ওটা করে নিচ্ছি। দেখো এখানে বলছে 261 টাকা কি 3/1, 5/1, 9/1 অনুপাতে ভাগ করে দিলে সবচেয়ে ছোট অনুপাতে কত টাকা পাবে। তাহলে এই অনুপাতের অঙ্কগুলো তোমাদের করার ক্ষেত্রে আমি কিন্তু শিখাইছিলাম যে প্রথম অনুপাতগুলো যোগ করতে হয়, তারপরে অনুপাতগুলো ভাগ করতে হয়। এখন এখানে তোমাদের প্যাচ লাগাইবো কি, দেখো নিয়ম কিন্তু আমি বহুত আগে তোমাদের শিখাই দিছি, এখন শুধু একটু 19-20 করবো আর কি। তো 19-20টা কি, দেখো আমি বলছিলাম যে আগে অনুপাত 3টা যোগ করতে হবে। তো অনুপাত 3টা যদি যোগ করি তাহলে 3/1 যোগ 5/1 যোগ 9/1, তাহলে এই তিনটা লসাগু হচ্ছে 45। তাহলে 3 দা 45 দিলে 15, তাহলে 15 যোগ 5 দা 45 দিলে 9, 9 যোগ 9 দা 45 দিলে 5, 5 তাহলে 15 9 কত, 24 আর 5 29, তাহলে 29 বাই কত, 45। এই হচ্ছে আমাদের অনুপাতের যোগফল। এখন মেন সমস্যাটা কোন জায়গায় হইব জানো? যারা ভালো স্টুডেন্ট তারা ধরে ফেলতে পারবো তিনটার মধ্যে ছোট অনুপাত কোনটা, কিন্তু যারা এভারেজ তারা এখানে গিয়ে পেঁচ খেয়া যাইবো। এরা ভাববো যে 1/3 মনে হয় ছোট রে, আসলে 1/3 ছোট না, 1/3 সবচেয়ে বড়, আর ছোট হচ্ছে 1/9। অর্থাৎ কেমনে ধরবা, দেহ এই কোনটা বড় কোনটা ছোট এটা কিন্তু একটু আগে তোমাদের শিখাই দিছি। তারপরও আরো সহজে কেমনে বুঝবা, দেহ 1/3 ভাগ করছো, তাহলে একটু বড় বড় পিস পড়বো। ধরো একটা মাছ, এটারে 3 ভাগ করছো, তাহলে পিস বড় হইব, তার মানে এটা বড়। একটা মাছের যদি 5 ভাগ করো তাহলে পিস গুলো আরো ছোট হইব। ওই মাছটারে যদি তুমি 9 ভাগ করো তাহলে আরো ছোট হইব, তাহলে সবচেয়ে ছোট কেডা? 1/9। এটা একটু মাথায় রাখবা, ঠিক আছে? তাহলে বলছে সবচেয়ে ছোট অনুপাতটা কত টাকা পাবে। তাহলে আমরা কত টাকা পাইবো, এই অঙ্কগুলো তো আমরা করছিলাম। তাহলে মোট টাকা 261, তাহলে ছোট পাবে মোট টাকা 261 ইন্টু মোট অনুপাত, এই যে আমি একটা টান দিছি, এখানে আমাদের একটা হিসাব আছে, দেখো এই যে আমি একটা টান দিছি, এটা নিচে যাইবো হচ্ছে অনুপাতের যোগফল। অনুপাতের যোগফল কত? 45 কত, 29। আর সবচেয়ে ছোট অনুপাত কত? 9/1। এই যে 9/1, বুঝতে পারছো? এখন এইটাকে আমরা শর্টকাটে করবা। এটা স্টোরি তোমাদের বলছিলাম একটা 5 তলা বিল্ডিং। 5 তলা বিল্ডিং এর ওই 5 তলায় থাকে সাকিব খান, আর 1 তলায় থাকে হচ্ছে অপু বিশ্বাস, ঠিক আছে? সাকিব খানের অপু বিশ্বাস প্রেম করছে, ভালোবাসা করছে, বিয়ে করবো, বিয়েও করছে। এখন তোরা বলতো ওই অপু বিশ্বাস বিয়ের পরে কি নিচে থাকবো না উপরে থাকবো? থাকবো তো উপরে, ওই কারণ কি সাকিব খানের বাসা চলে যাইবো। ওই যে বলছিলাম না যে এখন অব্দি যে সবাই মেয়েদেরকে ছেলেরা দেখতে যায় বিয়ের সময়, মেয়েরা তো ছেলেদের দেখতে যায় না। তো বিয়ে করে কিন্তু ছেলের বাড়িতে নেই, তা সাকিব খান থাকে উপরে, অপু বিশ্বাস থাকে নিচে। তাহলে বিয়ের পরে অপু বিশ্বাস করে চলে যাবে উপরে। তাহলে ধর এটা একটা 4 তলা বিল্ডিং, এটা একটা 4 তলা কি বিল্ডিং। এই যে সবার নিচে থাকে হচ্ছে অপু বিশ্বাস, আর সবার উপরে থাকে হচ্ছে সাকিব খান। অপু বিশ্বাস আর সাকিব খান যদি বিয়ে করে তাহলে তারা বিয়ে পরে সবাই কই চলে যাবে উপরে, আর মাঝে যারা আছে তারা থাকবে কই? নিচে। মাঝে যারা আছে তারা থাকবে কই? নিচে। তাহলে অঙ্কটা আমরা চেহারা বর্ষা করে দিই, 261 ইন্টু, তাহলে এই যে অপু বিশ্বাস আর সাকিব খান 45 ইন্টু হচ্ছে 1, আর নিচে থাকবো কাটা, যে মাঝের এরা 29 ইন্টু কত, 9। শেষ। এখন একটু চেহারা বর্ষা করে হয়ে যাবে। দেখো 9 দ্বারা যদি 45 কাটো, 5 নং 45, আর দেখো 29 দ্বারা যদি 61 কাটো, 261 দেখো কেমনে মিলে, 9 নং 81।
মিল্লা জায়গা প্রথম অক্ষরই, তাহলে 81, তাহলে এনে থাকবো হচ্ছে 9 বাজ যাইবো, এনে 9 এর সাথে 5 গুণ দিলে 5 নং কত 45, এই হচ্ছে আমাদের আনসার। তাহলে যে হচ্ছে তোমার ওই সবচেয়ে ছোটলা সে পাবে হচ্ছে কত, যে 45 টাকা। সবাই বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও। ও আচ্ছা, তাহলে মোটামুটি আশা করি সবাই বুঝতে পারছো, ঠিক আছে। আচ্ছা, এখন যারা আসছো সবাই একটু শোনো, আমরা মোটামুটি ক্লাস অনেকটুকু দীর্ঘায়িত করছি, কারণ আমি আবারও বলতেছি যে লাস্ট দিকে আমি আবারও বলতেছি যারা আসো আর যাইও না, কিছু কথা বলি। প্রথম কথা হচ্ছে, যারা এখন আমি বলছি যে 30 দিনে প্ল্যান কইরা পড়তে চাও, কোচিং এর সাথে যোগাযোগ করো। কোচিং তোমাদেরকে ওই সেই ফরম্যাটে একটা রিভিশন ডেমো ক্লাস পুরো প্ল্যান কইরা তোমাকে শেষ করার চেষ্টা করবে। আর তারপরে কিছু পরীক্ষা দাও, পরীক্ষা দেওয়াটা কিন্তু অনেক বড় ব্যাপার, কারণ তুমি একটা জিনিস শিখছো পরীক্ষার মধ্যে কেমনে আসবো, 2-4টা পরীক্ষা দিয়ে তুমি জানতে পারবা। তো পরীক্ষা দিও। আর তারপরে যদি কারো মানে ডিপ্লোমাদের কারো কোনো যদি বিজ্ঞান প্লাস গণিতের কোনো মানে সাহায্য লাগে, আমার কাছে একটা শর্ট সাজেশন আছে, আমার সাথে যোগাযোগ করো। এটা আমার পার্সোনাল, এটা কোচিং এর না। গেলে দুইটা। আর সব কথা সার কথা হচ্ছে, তোমাদের পরীক্ষার 1 মাস আছে, 30 দিনের প্ল্যান প্রোগ্রাম, কারো কোনো পড়ালেখার কতটুকু অগ্রগতি, কারো কোনো কিছু জানার আছে কিনা আমাকে একটু বলো, তারপর আমরা ক্লাস শেষ করে দিব। তো তোমাদের আর কারো কোনো কিছু জানার আছে কিনা আমাকে একটু বলো, তারপর আমরা হচ্ছে ক্লাস শেষ করবো। কি বুঝো না, এটা কেডা শাবনাজ? আবার দেখো বুঝবা, এগুলো তো অফলাইনে তোমাদের করাইছি। আচ্ছা, তারপরে বলো তোমাদের আর কিছু জানার আছে কিনা। তোমাদের কিন্তু সামনে পরীক্ষা, এই 30টা দিন উলট পালট করে একটু পড়ো, বা পড়া রিলেটেড কোন সাবজেক্ট কেমনে পড়বা, কি আসে বিষয়, কোনোটার যদি কোনো কোশ্চেন থাকে আমার বলতে পারো, আমি ওভারঅল একটা গাইডলাইন দিয়ে দিই। ওভারঅল বলতে গেলে যা যেই সমস্যাটা তাড়াতাড়ি তাড়াতাড়ি কারো কোনো সমস্যা থাকলে বলো, আমি একটু ওভারঅল গাইডলাইন দিয়ে দিই। আর যারা ভর্তি হওয়ার একটু দ্রুত ভর্তি হয়ে, যে ক্লাস শুরু হয়ে যাবে 15 তারিখ থেকে, 15 তারিখ থেকে ক্লাস শুরু, ক্লাস শুরু। তো তার আগে ইয়া করে দাও, তোমাদের 1 মাসের ভিতরে বই কেমনে শেষ করার দায়িত্ব না, এটা কোচিং নিব, বুঝছো না? তোমাদের টেনশন না, তোমরা শুধু ওই আঙ্গিকে পড়ে যাবে, তাইলে হবে। পেড বেসে তো আছে, কিন্তু লাস্ট 1 মাস ধরে কোনো ক্লাস করি নাই। লাস্ট তোমাদের তো ক্লাস মোটামুটি শেষ হয়ে গেছে, এই জন্য এখন আর কোনো ক্লাস হচ্ছে না, রোজার মাস গেছে তো। এই টিচাররা সবাই মোটামুটি বাড়িতে গেছে, একটু রিল্যাক্স পাইছে সবাই। তারপরে পড়ো। এখন যারা এই যে তোমাদের যে এই নতুন বেস, তোমরা মাসুদ ভাইরে বললো যে ভাই আমাদের ওই বেসের মধ্যে অ্যাড করে দেন, আমরা ক্লাসগুলো করে দিব, ঠিক আছে? আচ্ছা স্যার, আপনার নাম্বারটা দিছিলাম তো। নাম্বারে পাবি না, আমি জানি তো এখানে নেটওয়ার্ক নাই। যদি দরকার হয় হোয়াটসঅ্যাপে যোগাযোগ করিস, মেসেজ দিস, পরিচয় দিস আগে, ঠিক আছে? আচ্ছা ভাই, এই জন্য ম্যাথ তো করি না, প্লিজ একটু বুঝাই দেন কেমনে। হ্যাঁ, এই যে সুন্দর করে আঙ্গিক করে একটু পড়তে থাকো, পরীক্ষা দাও, কোচিং এর রিভিশন ক্লাসগুলো করো, আশা করি হয়ে যাবে। শীটগুলো পড়ো, তাইলে হবে। সব লেকচারে কিছু গাইডলাইন দেন ভাইয়া, সব শেষ মুহূর্তে একটাই কথা, সব লেকচারে গাইডলাইন বলতে কোনো কথা না, কথা একটাই, তুমি প্রতিদিন 2টা করে লেকচার শেষ করবা। এখন 2টা লেকচারের মধ্যে কি কি টপিক আছে তুমি সব শেষ করবা। এখন তোমার যদি জানো চলে যায়, মানে কোনো মতে দম আটকা থাকে, তুমি সেই দম আটকায় রাখ করে তুমি কি করবা, তুমি হচ্ছে ওই ইয়া 2টা শেষ করবা। মানে তোমার দম আটকা থাকলেও তুমি কি শেষ করবা, ওই 2টা লেকচার শেষ করো। এই 1টা মাস কষ্ট কর ভাই। যার যত জরুরত আছে, যার যত মানে কাজ আছে, এটা আছে, সংসার আছে, সবকিছু রাখা 1টা মাস চেষ্টা কর, ভালো কিছু হবে ইনশাল্লাহ। 15 তারিখ থেকে লিখেছি যে যারা যে নতুন তাবারকে ভর্তি হবে তাদের ক্লাস, মানে ওই যে বললাম না, যে নতুন ক্লাসে যারা ভর্তি হবে, এই যে তাবারকে যারা ভর্তি হবে তাদের ক্লাস হচ্ছে আমাদের এই 15 তারিখ থেকে। তোমরা যারা ভর্তি হতে চাও নতুন, তারা এটা যোগাযোগ করে 70% ডিসকাউন্ট, অনেক কম টাকায়, এই 1000-1200 এরকম হইলে মনে ভর্তি দিতে পারবে, আমি মানে জানি না, অলমোস্ট এরকম হইতে হবে। তারপর তোমরা একটু যোগাযোগ করো, ঠিক আছে? প্রাইভেট গ্রুপ কি চান্স হয়েছে, কি চেঞ্জ হয়েছে? না, চেঞ্জ হয়েছে না, আগের টেস্ট লেকচার গুলো শেষ করলে কি চান্স পাবো তো শিওর ইনশাল্লাহ, কিন্তু মাথায় রাখতে হবে, শেষ করে মাথায় রাখতে হবে। আচ্ছা, পেড বেসের স্টুডেন্টদের কি ভর্তি হওয়া লাগবে? না, পেড বেসের স্টুডেন্ট তোরা বলবি, শোন, তোরা আবার টাকা দিবি কে লাগে, যারা পেড বেসের আসো চেষ্টা করবি বাইরে বইলে যাবে আমাদের অ্যাড করে দেন, তোরা আরো 2-4টা বান্ধবীরে অ্যাড কর, যারা হচ্ছে যে একটু প্রিপারেশনের ঘাটতির মধ্যে আছে তাদেরকে অ্যাড কর। যদি তোরা চাস যে পরীক্ষা দিবি, এক্সামে আলাদা যদি কোনো ইয়া হয়, তখন তোরা আলাদা ইয়া করবে আর কি। আর যারা অফলাইনে আসো, তোমাদের তো পরীক্ষা হইবই, তোমাদের কিন্তু ছাড় নাই। তোমাদের আমি বলছি যাতে তোমাদের ওই পরীক্ষার আগ পর্যন্ত ধৈর্য রাখে, কারণ তোমাদের ছাইরা দিলে বাসায় গিয়ে পড়বা না, এই জন্য বলছি তোমাদের জন্য ধৈর্য রাখে, তোমরা একটু ইয়া করবা, ঠিক আছে? আচ্ছা, সায়েন্সের সাবজেক্ট গুলো বলছি আগে ভালো করে, বাংলা জিকে গণিত করতে গ্রুপ সাবজেক্ট কনফিউজ হয়ে যায়। সাফ কথা, সাফ কথা,
সাফ কথা হচ্ছে মেন বই পড়, যারা সায়েন্সের স্টুডেন্ট আছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির জন্য মেন বইটা একটু দেখিস, তারপরে সহায়ক হিসেবে কোচিং এর গাইড বই যা আছে সবগুলা পড়ো, কোনো সমস্যা নাই, কিন্তু মেন বইগুলো একটু চোখ বুলায় যায় তাইলেই হবে। নতুন বেসিকে আমাদের এড করবেন না, কোচিং কর্তৃপক্ষ জানে, ওই ভাইদের সাথে তোমরা কথা বললে ফোন দাও, তোমরা মাসুদ ভাইয়ের ফোন দাও অফিসে বোয়া, যে ভাই আমাদের কি করণীয় কি করণীয়, যদি কোনো ইয়ে লাগে ভাই হেল্প করবো, ঠিক আছে? আচ্ছা ভাই কার কাছে বলবো অ্যাড করতে? ওই যে মাসুদ ভাই আছে আমাদের কোচিং এর পরিচালক, বা আমাদের যারা স্টাফ আছে ম্যানেজার আছে তাদের বললে হবে। স্যার জিজ্ঞেস করছি ভর্তি হতে হবে বলছে, তাই আজকে ভর্তি হয়ে গেছি, থ্যাংক ইউ। আচ্ছা ভর্তি হয়ে নিও। আর এমনিতে কারো কোনো কোশ্চেন আছে কিনা বলো, আমরা শেষ করে দিব, অনেক টাইম হয়েছে। আচ্ছা এই নাম্বারে ফোন দিও, এই নাম্বারে ফোন দিও, যদি কোচিং এর যে কোনো হেল্প, কোচিং এর যে কোনো পরামর্শ, কোচিং এর যে কোনো কথা বলতে চাও, এই যে ভাইয়ার নাম্বার, হটলাইন নাম্বার, এটা হচ্ছে কোচিং এর নাম্বার 01708589900, ঠিক আছে? আচ্ছা তাহলে আজকের ক্লাসটা আমরা এতটুকু পর্যন্তই রাখলাম। সবাই ভালো থাকো সুস্থ থাকো, আমি জানি না তোমাদের সাথে আবার কবে দেখা হয় কিনা বা দেখা হবে কিনা, যদি দেখা হয় আলহামদুলিল্লাহ চেষ্টা করব পরীক্ষার আগের দিকে একটা ক্লাস দেওয়ার জন্য, যে পরীক্ষা কিভাবে হয় আমার দেখাবো, পরীক্ষা কি করো ওইটা। তারপরে যদি দেখা না হয়, সবাই ভালো থাকবে সুস্থ থাকবে, একটা মাস একটু কাজে লাগাও আর লাইফটাকে চেঞ্জ করে ফেলো, ঠিক আছে? ওকে, সবাইকে থ্যাংক ইউ। ওকে সবাইকে থ্যাংক ইউ, ভালো থাকো এবং সুস্থ থাকো। আর যারা ভর্তি হচ্ছে দ্রুত অফিসে যোগাযোগ করো, অফিসে যোগাযোগ করে ভর্তি হয়ে যাও, 15 তারিখ থেকে ক্লাস শুরু হবে, তার আগেও ক্লাস দিতে পারে। আচ্ছা তাহলে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। উফ, তাই লাগে আছে